নন্দীগ্রাম আন্দোলনটাকে তো আপনি খুব কাছ থেকে দেখেছেন একজন সাংবাদিক হিসাবে। ওখানে কি অ্যাকচুয়ালি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে তৃণমূলের ভোটটা সংগঠিত হয়েছিল, নাকি পেছনে আরও কারোর অনেক বেশি ভূমিকা ছিল, যেটা নিয়ে সম্প্রতি একটা সিনেমাও হয়েছে? পুলিশের চরিত্র হঠাৎ করে একটা বিশাল পরিবর্তন দেখা যায়। তো সেই আন্দোলনটা কিন্তু শুভেন্দু অধিকারীর আন্দোলন ছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু পরবর্তীকালে এই ভূমি উচ্ছেদ কমিটির আন্দোলনটার অভিমুখ ঠিক হতো যে কোন দিকে আন্দোলনটা যাবে। স্পেসিফিক একটা গাড়ি কখন গেছে, তাতে আমি আছি, সঙ্গে কে আছে, সেই ইনফরমেশনটা কিন্তু ওনার কাছে ছিল। এই যে টোটাল লড়াইটা, সেই লড়াইটা কিন্তু মাওবাদীরাই লড়েছিল সিপিএমের বিরুদ্ধে। সেখানে কিন্তু তৃণমূলের নামদারি কেউ ছিল না। কিষাণজির সঙ্গে যখন পরিচয় হলো, কিষাণজি রাতের পর রাত আমার সঙ্গে কথা হতো। মানে মনীষা মুখার্জির যে অন্তর্ধান রহস্য, সেটা যে অত বিকৃত করে দেখানো যায় বা অত বিকৃতভাবে এই ঘটনাটা করা হয়েছিল, সেটার সঙ্গে আমি একমত নই। পুলিশ তো তাই করে। পুলিশ যখন যার পুলিশ তার হয়ে যায়। নমস্কার, দেখছেন গ্রে জোন, মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আবার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে, নতুন অনেক কিছু গল্প নিয়ে। আমাদের এই এপিসোডেও অন্যান্য এপিসোডের মতো রয়েছেন একজন বিশেষ অতিথি, যার জীবনের গল্পটা কিন্তু বেশ বৈচিত্র্যময়। পেশায় সাংবাদিক, এবং এই সরকার পতন, নতুন দলের উত্থান, কীভাবে সরকার আর বিরোধী দলের মধ্যে যোগসূত্র তৈরি হয়েছে, কীভাবে তাদের মধ্যে বোঝাপড়া চলছে, এই সব কিছুকে সবচেয়ে কাছের থেকে যারা দেখেন, যারা ভোটের প্রসেসকে, ভোটের সময় মানুষের ফিডব্যাককে, ভোটের সময় নেতাদের অবস্থানকে সবচেয়ে কাছ থেকে দেখেন, এবং নতুন সরকার গঠন হওয়ার পর তাদের কার্যকলাপ, সরকারের সঙ্গে রিলেটেড যারা সেই বিভিন্ন বিভাগের কার্যকলাপ যারা অ্যাকচুয়ালি ক্লোজ থেকে দেখেন, সেই সাংবাদিকদের মধ্যে একজন আমাদের সঙ্গে আজকে রয়েছেন। তার কাছ থেকে সেই বিষয়ে অনেক গল্প শুনবো। অনেক কন্ট্রোভার্সিয়াল তথ্য উঠে আসতে পারে, আবার এমন কিছু তথ্যও কিন্তু উঠে আসতে পারে যেটা নিয়ে আপনি বা আমি এতদিন হয়তো ভেবে রেখেছি অন্যরকম কিছু। যাই হোক, আজকের এপিসোড শুরু করা যাক। আমি আমাদের আজকের বিশেষ অতিথি, বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তীকে গ্রে জোনের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার, গ্রে জোনের পর্দায় আপনাকে স্বাগত। আমি খুব বেশি ভূমিকা এই কারণেই করলাম না, কারণ সঙ্গে যখন এরকম কোনো অতিথি থাকেন তখন সরাসরি বোধহয় আমাদের তথ্যের দিকেই যাওয়া দরকার। আপনি তো সাংবাদিক থাকাকালীন দুবার সরকার বদলাতে দেখলেন। এই দুবারে বদলের আগে থেকে যে ভায়োলেশনটা এবং পোস্টফল ভায়োলেশন, দুটোর মধ্যে ডিফারেন্স কতটা? না, ওয়েস্ট বেঙ্গলে যেটা হয় সেটা হচ্ছে যে ভোটের সময় একটা গন্ডগোল হতো। এটা আমি তো কংগ্রেস জামানা দেখিনি, তখন আমি এতটাই ছোট ছিলাম যে আমার ওইসব বোধ ছিল না যে ভোট কীরকম হয় বা ভোট দিয়ে কী হয় সেটা আমি বুঝতাম না। আমার জ্ঞানত আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে লেফটিজম আর কি, যে বাম জমানা। তো বাম জমানায় যে ভোটে গন্ডগোল হতো না এটা নয়, কিন্তু বাম জমানায় গন্ডগোল হতো, এবং অনেক অনেক সময় চূড়ান্ত মাত্রাতেও হতো। আমার মনে আছে, প্রবাবলি খুব ভুল না যদি আমি করি, সম্ভবত 2002 বা 2003 ওই সময়টা পঞ্চায়েত ইলেকশন হয়েছিল। তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে 42 জন মারা গিয়েছিলেন একদিনে, পঞ্চায়েত ইলেকশনের দিন। তো ফলে এই রক্তপাত, মানে এই যে খুন, জখম, বোমাবাজি, এই ইতিহাসটা আছে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের ক্ষেত্রে। কিন্তু সেটা না তৃণমূল জমানায় এসে এমন একটা হয়ে গেল যে সেটা না সমস্ত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তার চেয়ে বড় কথা, বাম জমানায় আমি মনে করি যে বাম জমানাতে হয়তো যেটা আমরা তথাকথিত যেটা বলি যে স্বাধীনভাবে ফ্রি ভোট, যেটা আমরা বলি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট, সেইটা হয়তো 100% না হতো না। 100% যদি আমি নাও ধরি, সেইটা কিন্তু মোটামুটি 60% হতো। তৃণমূল জমানায় দেখা গেল যে সেটাও উল্টে গেল, সেখানেও ভোট বলে কিছু থাকলো না। শাসক দল যা মনে করবে তাই হবে, এবং কার্যত লোকে ভোট দিতেই যেতে দেওয়া হতো না, মানে লোক ভোট দিতে যেতে পারতো না। তো ফলে সেইখানে যে সঠিক এবং নিরপেক্ষভাবে যে ফলাফলটা আসতো এরকম নয়। প্রথম থেকেই দেখা গেল যে ওইখানে একটা গণ্ডগোল এবং জল মশানোর একটা প্রবৃত্তি রয়েছে শাসক দলের। সেইটা কিন্তু ধীরে ধীরে কন্টিনিউ করলো, এবং 15 বছর ধরে তো নানা ধরনের ভোট এলো আমাদের, যেমন পঞ্চায়েত ভোট হলো, পুরসভা ভোট এসেছিলো, আমাদের লোকসভা ভোট এসেছিলো, বিধানসভা ভোট এসেছিলো 3-3বার। তো ফলে দেখা গেল প্রত্যেকটা ভোটই শাসক দল নিজেদের কায়দায় কিন্তু করা শুরু করলো। আমি যেটা একটু আগে বললাম যে সিপিএম জমানায় হয়তো ভোটটা একদম ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে এরকম বলা যাবে না, কিন্তু তৃণমূল জমানার থেকে অনেক বেটার ইলেকশন কিন্তু সেই জমানাতে হতো, এবং খানিকটা হলেও সেখানে কিন্তু নিরপেক্ষতার ছোঁয়া থাকতো। এইভাবে হতো না, এক পেশে ভোট হতো না তখন। এবার কেউ বলতে পারেন যে তখন তো তৃণমূল জমানায় যেরকম বিপুল ভোটে জিততো, যেমন আমি ধরুন উদাহরণ হিসেবে ধরি কেশপুরের কথা।
পশ্চিম মেদিনীপুরের কেশপুর। সেটা আপনারা জানেন 2001-2 সাল থেকে ওইখানে একটা আন্দোলন হয়েছিল, এখানে একটা বিরাট গণ্ডগোল হয়েছিল, যেটা নিয়ে কেশপুর লাইন একটা নামকরণ হয়ে গেল। এখানে সুশান্ত ঘোষ একদিকে, মোহাম্মদ রফিক একদিকে, একটা তীব্র সশস্ত্র আন্দোলনের মতো প্রায় এখানে চললো। এ ওকে মারলো, সে তাকে মারলো। সেখানে ছোট আঙারিয়া বলে একটি জায়গা, যেখানে 15 জন বক্তার মণ্ডলের বাড়িতে মারা গেল। পরে এখন তো বক্তার প্রয়াত হয়েছেন, সেটা নিয়ে অনেক রাজনৈতিক হইচই হলো। কিন্তু এত কিছু সত্ত্বেও আমি বলবো, তখন কিন্তু একটা ইলেকশন বলে একটা বস্তু হতো, ইলেকশন বলে কিছু একটা হতো, একটা ঘটনা ঘটতো আমাদের এখানে। পরে দেখা গেল যে ইলেকশন ব্যাপারটাই প্রায় উঠে গেল। সেইখানে হচ্ছে যে যার মতো করে, মানে শাসক দল, যে যার মতো বলতে শাসক দলের যে নেতা যেখানে আছে তারা নিজেদের মতো ভোটটা করানো শুরু করলেন। এবং তার যে ফলশ্রুতি, তারা এটা মাথায় রাখলেন না যে এই যে ফলাফল, এই যে ফলশ্রুতি, লোকে যদি নিজের ভোটটা নিজে প্রয়োগ করতে না পারেন, তাহলে লোকের মনে যে ক্ষোভ একটা, বা যে একটা অভিমান, বা একটা এইগুলো মিলিয়ে যে একটা আবেগ মিলিয়ে যে একটা এমন ভয়াবহ পরিণতি দাঁড়াতে পারে, সেটা তারা বুঝলো এই বছরে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা হওয়ার জন্য। ফলে লোকে গিয়ে ভোট দিলেন, এবং এটা প্রায় কার্যত এক পেশে ভোট হলো এবার। এইটা কিন্তু শুধু আজকে না, গত 15 বছর 16 বছর ধরে শাসক দল যা করেছে তার ফল কিন্তু এবারে ভোটে উঠে এসছে। একদমই। আচ্ছা, এই যে 2011-র যে তৃণমূল সরকার ক্ষমতায় এলো, এই চেঞ্জটা তো সেই সময় একটা ভয়ঙ্কর চেঞ্জ ছিল। মানে 34 বছরের একটা পর্ব মিটিয়ে একটা নতুন পর্ব শুরু হলো। কিন্তু এই প্রসঙ্গটা যখনই ওঠে, যেহেতু ভোটের কথা উঠলো সেই প্রসঙ্গে বলি, এই প্রসঙ্গটা যখনই ওঠে পেছনে নন্দীগ্রাম আন্দোলনের কথাটা চলে আসে। নন্দীগ্রাম আন্দোলনটাকে তো আপনি খুব কাছ থেকে দেখেছেন একজন সাংবাদিক হিসাবে। ওখানে কি অ্যাকচুয়ালি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে তৃণমূলের ভোটটা সংগঠিত হয়েছিল, নাকি পেছনে আরও কারোর অনেক বেশি ভূমিকা ছিল? দেখুন, তখন মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার আসার পেছনে 3টে আন্দোলন কাজ করেছিল একই সঙ্গে, প্রায় খুব কাছাকাছি সময়ে আর কি। একটা হচ্ছে সিঙ্গুর আন্দোলন, একটা হচ্ছে নন্দীগ্রাম আন্দোলন, একটা হচ্ছে লালগড়ের আন্দোলন। এবং এই প্রত্যেকটা আন্দোলনের পেছনে কিন্তু মাওবাদীদের একটা বিরাট ভূমিকা ছিল, এইটা কোনোভাবে অস্বীকার করার জায়গা নেই। যতই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন না কেন যে মাওবাদী বলে কিছু ছিল না, কিন্তু মাওবাদীরা যদি না থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসতে পারতেন না। আমি যদি নন্দীগ্রামের উদাহরণটা নিই, আপনি যেহেতু নন্দীগ্রামটাই প্রথমে বললেন, নন্দীগ্রাম আন্দোলন কিন্তু অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল ওইখানকার ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি একটা গড়ে তোলা হয়েছিল। তার মধ্যে ওইখানকার লোকাল মুসলিমরা ছিল, ওইখানকার এসইউসি ছিল, এবং যারা বলা যেতে পারে বাম বিরোধী ছিল, বাম বিরোধী শক্তিগুলো একত্রিত হয়ে একটা কমিটি তৈরি করলো। সেই আন্দোলনটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করার পর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বড় কথা, তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করে। তৃণমূল কংগ্রেস ওইখানে শুভেন্দু অধিকারীকে তাদের প্রজেক্ট করে। আমার বলতে অন্তত কোনো দ্বিধা নেই যে নন্দীগ্রাম আন্দোলনটা, আমি অন্তত ধরুন নন্দীগ্রামে 50 বার গেছি ওই আন্দোলনের সময়। মানে আমি নন্দীগ্রামের চণ্ডীপুর পেরিয়ে গেলে আমি নন্দীগ্রামে একদম খেজুরির ঢোকা, মানে আপনি টেখালি ব্রিজ বলুন, এদিকে ভাঙাবেড়া ব্রিজ বলুন, এইগুলো পর্যন্ত কার কার বাড়ি আমি সেটাও বলে দিতে পারবো। এখন যদি চেঞ্জ হয়ে থাকে, যেহেতু এটা 2007 সালে হয়েছিল, আমি বাড়ি ধরে বলতে পারতাম কে কোন বাড়িতে থাকে, কোন বাড়ি কার। তো ফলে আমি এতটাই ওই আন্দোলনটার সঙ্গে কাভার করার জন্য যুক্ত হয়ে গিয়েছিলাম, মানে তখন আমি রেগুলার যেতাম। তো সেই আন্দোলনটা কিন্তু শুভেন্দু অধিকারীর আন্দোলন ছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু পরবর্তীকালে এই ভূমি উচ্ছেদ কমিটির আন্দোলনটার অভিমুখ ঠিক হতো যে কোন দিকে আন্দোলনটা যাবে। ফলে এইটা আমার কাছে কোনোদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন বলে আমার মনে হয়নি। আমি এটা গত 21 সালে নির্বাচনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে দাঁড়িয়েছিল, আমি তখনও এটা আমার বিভিন্ন লেখাতে লিখেছিলাম, এবং আমি বলেও ছিলাম যে এই আন্দোলনটা কিন্তু শুভেন্দু অধিকারীর আন্দোলন ছিল, বলতে গেলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আন্দোলন ছিল। কেন আমি বলছি তার দু একটা যুক্তি দিচ্ছি। ধরুন, এটা আমি কখনো বলিনি, এখন বলছি। তখন আমি যে চ্যানেলে ছিলাম, তো সেই চ্যানেলে আমাকে তখন একটা ভোটের ভিআইপি বলে অনুষ্ঠান হতো এখানে, তো আমাকে সেখানে পাঠানো হয়েছিল। এটা 2009 সালের লোকসভা ভোটের সময়। তো সেই যাকে আমাকে যার সঙ্গে যেতে বলা হয়েছিল, তিনি একজন কবি, তিনি সুবিধাবাদী কবি সত্যি বলতে। যে কারণ তিনি যখন সিপিএম ক্ষমতা ছিলেন, তিনি যখন সিপিএমের কবি ছিলেন, যখন তৃণমূল ক্ষমতা ছিল তিনি রাতারাতি পাল্টিকে তৃণমূলের কবি হয়ে গেলেন। এখন আমি জানি না উনি কোনো মধ্যপন্থা অবলম্বন করে আছেন কিনা, আমি শুনেছি উনি বিদেশে বোধহয় আছেন না ফিরেছেন কিনা আমি জানি না। তখন ওনাকে আমি নিয়ে গিয়েছিলাম ওইখানে। তো ওইখানে নরহরি ব্রিজ বলে একটা, নরহরি স্বভাবে আমি যদি খুব ভুল না বলে থাকি, মানে এতদিন পরে স্মৃতি খানিকটা যদি বিশ্বাসযোগ্য না, নরঘাটের যে ব্রিজটা আছে, সেই নরঘাট ব্রিজ পেরিয়ে খানিকটা গেলে বাঁহাতে একটা টিএমসির অফিস ছিল।
তো আমি সেই কবিকে নিয়ে যখন ভেতরে যাই যে ওইখানকার পরিস্থিতি, উনি মানে ওইটার প্রোগ্রামটা এরকম ছিল যে গেস্ট যাবে তিনি ওইখানে রিপোর্টারের ভূমিকাটা নেবেন, আমার কাজ হচ্ছে তাকে গাইড করা যে কীভাবে করতে হবে। তিনি যখন গিয়েছিলেন তখন এবার নন্দীগ্রাম কাভার করতে গেছি, শুভেন্দু অধিকারী ইন্টারভিউ পাওয়া যাবে না, ওটা অসম্পূর্ণ থাকে, এটা বলে কোনো লাভ নেই। তখন শুভেন্দু অধিকারী, যেহেতু আমি প্রথমেই বললাম যে ওই আন্দোলনটার কার্যত নেতৃত্ব উনিই দিচ্ছিলেন। আমরা যখন কাজ শেষ করে নরঘাটের ওখানে এসে বসলাম ওই পার্টি অফিসে, ওনাকে ফোন করলাম, উনি বললেন ওই পার্টি অফিসে আসুন, আমি দেখা করবো। ওইখানে দেখা করলাম, তখন উনি বললেন যে আপনারা আজকে 11:45 এইখান দিয়ে গেছেন আপনাদের গাড়ি, এবং আপনারা কোন কোন জায়গা গেছেন উনি গড় করে নামগুলো বলে দিলেন, যে আপনারা অধিকারী পাড়াতে গেছেন, আপনারা রেয়া পাড়াতে গেছেন, আপনারা গড় চক্রবেরিয়াতে গেছেন। এরপরে আর বলার অপেক্ষা রাখে না যে একটা লোক আমার গাড়িতে একটা ওইখানে তখনও সখানেক প্রেসের গাড়ি যায়, প্রায় যাতায়াত করে, যেহেতু ভোটের আগে যাতায়াত করে, স্পেসিফিক একটা গাড়ি কখন গেছে, তাতে আমি আছি, সঙ্গে কে আছে, সেই ইনফরমেশনটা কিন্তু ওনার কাছে ছিল। ওনার নেটওয়ার্ক এই পর্যায়ে ছিল, শুভেন্দু অধিকারীর নেটওয়ার্ক, কে ওই ব্রিজের ওপর দিয়ে কখন গেছে, কার গাড়ি, তিনি সেইটা পর্যন্ত জানতেন। আমাকে বলছেন আপনারা তো এই সময় এসেছিলেন, আপনারা তো এই জায়গায় গেছেন, এই লোকের সঙ্গে কথা বলেছেন। আমি না একটু অবাক হয়ে গেলাম যে একটা লোকের কতটা নেটওয়ার্ক থাকলে পরে তিনি জানতে পারেন যে কে কোথায় কখন গেছে। দ্বিতীয় একটা গল্প বলি, সেটা হচ্ছে গল্প না, ওইটা ঘটনা। সেটা হচ্ছে আমি যে চ্যানেলে কাজ করতাম সেই চ্যানেলের স্ট্যান্ড ছিল শিল্পায়নের পক্ষে, তো ফলে আমাদের গিয়ে ওইখানে পক্ষেই খবর করতে হতো যে আমরা যে আন্দোলনটা ঠিক নয়, কিভাবে কি হচ্ছে, হিংসাত্মক আন্দোলন হচ্ছে, সেইটা প্রমাণ করার দায় ছিল আমাদের, যারা জার্নালিস্ট, যারা ফিল্ডে যেতাম। ফলে কী হচ্ছে, আমি যখন গিয়ে ওইখানে করা শুরু করলাম, শুভেন্দুবাবুর কাছেও খবর চলে গেল যে এই অমুক চ্যানেলের অমুক সাংবাদিক এসে এই খবর করছে, ওনার নেটওয়ার্কে উনি খবরগুলো পেয়ে যাচ্ছিলেন। তো আমি একদিন ওইখানে গিয়েছি, উনি তখন নন্দীগ্রাম থানার পাশ দিয়ে একটা গলি চলে গেছিলো, গলি ওখানে বিডিও অফিস বলে, একদম থানার পাশে ছিল। বিডিও অফিসের আগে ওইখানে একটা ঘোষবাবু বলে একজন একটা চালাতেন, ক্যান্টিন চালাতেন, তখন ওই হোটেলের মতো। তার আগে ঠিক একটা ছোট্ট ঘরের মধ্যে, ক্লাব ঘরের মতো ছোট্ট একটা ঘরের মধ্যে শুভেন্দু অধিকারী গিয়ে বসতেন, এবং ওই সুফিয়ান, তারপরে তাহের, এরা তখন ওর আশেপাশে থাকতো, প্লাস ওইখানকার যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তারা থাকতো। এবার তখন উনি আমাকে দেখে, আমার সঙ্গে বর্তমানে তখনকার সাংবাদিক রানা দাস, তিনিও ছিলেন ওইখানে, তখন পরিচিত মুখ এখানকার। শুভেন্দু অধিকারী আমাকে দেখে সবার সামনে বললেন যে আপনি সিপিএমের দালাল, আপনি কেন এখানে, আপনি কেন এসেছেন, আমি আপনার সঙ্গে কথা বলবো না। তো আমি বললাম দেখুন আপনি বোধহয় ভুল আমার সম্পর্কে ইয়ে করছেন, আমি কারোরই দালাল নই, আমি সাংবাদিকতা করি, আমি এখানে যা খবর পাচ্ছি সেটা বলছি না, আমি আপনার সঙ্গে কথা বলবো না, আপনি আজে বাজে গিয়ে খবর করছেন, আপনাকে নন্দীগ্রামে ঢুকতে দেওয়া হবে না। তো দেওয়ার পর আমি তখন কিছু বলিনি, কারণ এটা একটা নেতার ক্ষোভ খুব স্বাভাবিক একজন সাংবাদিকের প্রতি, এইটাতে গায়ে মাখার কিছু হয় না। মানে দেখুন, সাংবাদিকদের কাজ তো হচ্ছে এমন না যে কেউ ডেকে আমাকে খুব একটা চুমু খেয়ে বললো যে না আপনার কাজ খুব ভালো হয়েছে, এটা তো হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমি যদি ওইটা আমাদের অর্জন করতে হয়, ঘৃণাটা, ওইটা যদি আমি সহ্য করতে না পারি, তাহলে তো আমি সাংবাদিকই নই। এবার তখন উনি বলেন, তা আমি তখন কিছু বলিনি। তখন শুভেন্দু পরের কথাটা রানাকে বলেন, রানা তুমি বর্তমান কাগজের সাংবাদিক, তুমি কী করে একটা সিপিএমের লোকের সঙ্গে ঘুরছো, তা আমাদের অমুক চ্যানেলের সাংবাদিকের সঙ্গে। তখন রানা বলে যে না দেখুন আপনি ভুল বলছেন, জিতদীপ দাস আমার অনেক পরিচিত, অনেক দিন ধরে উনি উত্তরবঙ্গে থাকেন, আমারও উত্তরবঙ্গে বাড়ি, উনি আমার বাবার সঙ্গেও কাজ করেছেন, ফলে আপনি এটা বলতে পারেন না আমি কার সঙ্গে ঘুরবো, আপনি ওর প্রতি আপত্তি থাকতে পারে, আপনি সেটা বলুন। রানা সাহস দেখিয়ে সেদিন বলেছিল ওটা। তো তারপরে শুভেন্দু অধিকারী বললেন যে না আপনাকে আমি কাজ করতে দেবো না। এবার আমার সেখানেও কিছু বলার ছিল না, আমি যাই হোক কোনো খুব একটা ঝামেলা না বাড়ি আমি সেখান থেকে বেরিয়ে এসে সোজা গাড়ি নিয়ে তেখালি ব্রিজের ওখানে যাই। তেখালি ব্রিজের ঠিক আগে, তেখালি যে বাঁদিকে হচ্ছে অধিকারী পাড়া, আপনি যদি নন্দীগ্রামের দিক থেকে যান, মানে নন্দীগ্রাম বাজারের দিক থেকে, তারপরে তেখালি ব্রিজ, তারপরে খেজুরি। তো সেইখানে আমাকে তখন ওইখানে দেখলাম গাড়িটা গিয়ে দাঁড়িয়েছে, সেখানে দেখলাম প্রায় 150-200 লোক ঘিরে ধরলো আমাদের গাড়িটা, এবং তাদের প্রত্যেকের আর্মস সঙ্গে। তো আমার ড্রাইভার যথারীতি ভয় পেয়ে গেছে, আমার সঙ্গে যে ক্যামেরাম্যান ছিল সেও একটু ভয় পেয়ে গেছে, রানা আমাদের গাড়িতেই ছিল। আমার যেহেতু এসি গাড়ি, কাজটা তোলা ছিল, কাজটা নামাতে বললো, কাজটা নামালাম। তখন আমাকে বললেন যে না দাদার নির্দেশ, আপনাকে গাড়ি থেকে নামতে দেওয়া যাবে না, রানাদা নামতে পারে কিন্তু আপনি নামতে পারবেন না। আমি আর কিছু বলি না, আমি সেখানে চুপ করে থাকলাম। এবার প্রায় ঘন্টাখানেক ওইরকম আমি গাড়ির ভেতর বসে থাকলাম, ওরা দেখলাম এইদিক ওদিক ঘিরে রেখেছে, গাড়িটা ছাড়বে না। তখন আমি দেখলাম যে কিছু করার নেই, সেদিন আমি কাজ করতে পারবো না। তা আমি ড্রাইভারকে বললাম চলো, আমি ওদের বললাম যে শুনুন আমি নামছি না, আমি বেরিয়ে যাচ্ছি গাড়ি। ওরা তখন গাড়িটা ছেড়ে দিল, কিছু বলেনি, গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম। ফলে এই ধরনের নিয়ন্ত্রণ কিন্তু ছিল।
ফলে মমতা ব্যানার্জি যতই দাবি হতে পারে যে মমতা ব্যানার্জি সেই অর্থে দাবি করতে পারেন যে তৃণমূল কংগ্রেস দলটা তার, ফলে ওই দলটা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল সেই সূত্রে আন্দোলন, কিন্তু আন্দোলনে যুক্ত করে আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সেটা কিন্তু শুভেন্দু অধিকারী করেছিলেন। সেখানে আমি মমতা ব্যানার্জিকে কোনোদিন দেখিনি সেই অর্থে। বরঞ্চ 14 মার্চ যখন গুলি চালানোর ঘটনা ঘটলো তখন রাত্রিবেলা, সেদিনে যখন সন্ধ্যাবেলা মমতা ব্যানার্জি রওনা দিয়েছিলেন বিকেল সন্ধ্যের দিকে, তখন ওনাকে যখন আটকে দেওয়া হয়েছিল ওই নোয়ারঘাট ব্রিজের ওইখানে আটকে দেওয়া হয়েছিল, তখন তিনি ওইখান থেকে যে লালকৃষ্ণ আদবানিকে ফোন করেছিলেন সেটাও কিন্তু আমাদের সামনে হয়েছিল। তখনও কিন্তু উনি ঢুকতে পারেননি সেদিন, কারণ ওখানে সিপিএম রাস্তা ব্লক করে দিয়েছিল, উনি ঢুকতে পারতেন না, পরে উনি গেছেন। ফলে সব অর্থেই বলতে গেলে আন্দোলনটা কিন্তু আমি যে কাভার করেছি সেই সূত্রে মনে হচ্ছে ওই আন্দোলনটা তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আন্দোলনটা হয়েছিল। এটা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় দল হিসেবে হয়তো ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে ওই আন্দোলনে তার কোনো কৃতিত্ব ছিল না। ওই জন্যই কি নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীকে অনেক বেশি অ্যাকসেপ্ট করেছে, ভোট দেওয়ার ক্ষেত্রে তাকেই বেছে নিয়েছে? অবশ্যই 100%। এবং তারপরে যেটা হচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রাম ছেড়ে চলে যাননি। কি হয় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে যে তারা একটা জায়গায় করেন, তারপরে যখন তার ফায়দাটা হয়ে যায় তখন তিনি সেই জায়গাটাকে ভুলে যান। শুভেন্দু অধিকারী কিন্তু সেটা করেননি। সেটা নন্দীগ্রামে গেলেই আপনি বলতে শুভেন্দু অধিকারী প্রত্যেক বছর 14 মার্চ যেতেন, তাদের যা সমস্যা সেটা করতেন। তৃণমূল থাকার সময় তিনি কিন্তু প্রত্যেক সময় নন্দীগ্রামের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, এবং তার ফল হলো যেটা শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে চলে গেলেন তখন অধিকাংশ নেতা এখানকার বিজেপিতে যোগ দিলেন, এবং যারা তৃণমূলে থেকে গেলেন তারা কিন্তু কার্যত মানে কোট আনকোট তারা ঢোড়াসাপ হয়ে গেলেন, তাদের আর কোনো ক্ষমতা থাকলো না কিছু করার। ফলে শুভেন্দু অধিকারী যখন ওখানে দাঁড়ালেন, তাহলে একটা ভাবতে পারেন 2021 সালে ওই ভোটে তৃণমূলের ওই ল্যান্ডস্লাইড জয়, তাতে ওই একটা কাটা হয়েছিল একটা নন্দীগ্রাম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে হারালো। ওই দিনও আমি ইলেকশনের সময় ওইখানে ছিলাম যখন হচ্ছিল, মানে ভারতবর্ষের এমন কোনো মিডিয়া নেই সেদিন ওইখানে ছিল না, এবং সেইখানে দেখেই বোঝা যাচ্ছিল যে শুভেন্দু অধিকারী অল্প ব্যবধানে হলেও জিতবেন ওখান থেকে, সেটা মোটামুটি বোঝা যাচ্ছিল একটা। তো সেই জন্য সেইটা নন্দীগ্রাম কিন্তু শুভেন্দু অধিকারী যেরকম দিয়েছেন, নন্দীগ্রামে সেরকম তার কথা মনে রেখেছে এবং উজাড় করে তাকে দুবার তো জেতালো। দুবার মানে আমি ধরতে গেলে যে বিরোধী দল, মানে উনি যেই দলে ছিলেন সেই দল থেকে বেরিয়ে এসে তিনি দুবার দাঁড়িয়েছেন, দুবারই ওখান থেকে জয় পেয়েছেন। আচ্ছা, এই নন্দীগ্রামের কথা যখন উঠলো, আপনারও এক্সপিরিয়েন্সের কথা বললেন, একদম হাতে অস্ত্র শস্ত্র নিয়ে মানুষজন এসে গাড়ি ঘিরে রাখছে, তখন এই প্রশ্নটা না করলে নয়। এই যে মাওবাদী শব্দটা বারবার উচ্চারণ হয়, বর্তমানে খুব একটা তাদের সাথে সাংবাদিকদের ইন্টারাকশন আমরা দেখিনি। আপনার সাথে তো বেশ অন্যরকম ইন্টারাকশন তাদের ছিল, আর সেই এক্সপিরিয়েন্সটা কেমন? এটা তো আসলে সাংবাদিকতার সূত্রে পরিচয়টা অন্য কোনো ইয়েতে ছিল না, মানে অন্য কোনোভাবেও হয়নি বা কোনো অবকাশও ছিল না, কারণ আমি ওই দল যেহেতু করতাম না বা ওই দলকে নীতিগতভাবে সমর্থনও করতাম না। আমি যখন প্রথম আমার সেই অর্থে ওদের সঙ্গে যোগাযোগটা তৈরি হয় তখন লালগড় মুভমেন্টটা, তখন লালগড় হচ্ছে, তার আগে নন্দীগ্রাম মুভমেন্টটা যখন হচ্ছে, নন্দীগ্রামের সময় ওরা কিন্তু মানে মাওবাদী নাম নিয়ে আন্দোলনটা করেনি, বিভিন্ন ওরা ফ্রন্টাল অর্গানাইজেশন করে, গণপ্রতিরোধ মঞ্চ, তারপরে মাতঙ্গিনী মহিলা সমিতি, এরকম নানা রকম ফ্রন্টাল অর্গানাইজেশন করে ওরা কিন্তু নন্দীগ্রাম আন্দোলনটাতে ছিল ওর ভেতরে। এবং আমি বলছি আপনাকে যে ওই যেটা আমরা জানি যে নন্দীগ্রামে হারমাত ক্যাম্প করে যে ওইখানে গুলির লড়াই যে হচ্ছিল, নন্দীগ্রাম দখল করার জন্য খেজুরির দিক থেকে গুলি চালানো হতো, যেগুলো বলা হচ্ছিল, এই যে টোটাল লড়াইটা, সেই লড়াইটা কিন্তু মাওবাদীরাই লড়েছিল সিপিএমের বিরুদ্ধে। সেখানে কিন্তু তৃণমূলের নামদারি কেউ ছিল না, বা তারা ইয়ে করতো, তারা মাওবাদীরা তখন তৃণমূলকে সাপোর্ট করেছিল ইস্যু ভিত্তিক, এবং যেহেতু জমিনি আন্দোলন, তো ফলে সেই অর্থে তারাই কিন্তু মূল লড়াইটা করেছিল, যেটা কেশপুরেও আমরা দেখেছিলাম মাওবাদীর একটা ভূমিকা ছিল, কিন্তু সেটা অনেক ছোট ভূমিকা। এখানে অনেক বড়োভাবে ওরা এসেছিল, ওরাই মূল লড়াইটা করে মানে সিপিএমের হাত থেকে নন্দীগ্রামটাকে দখলমুক্ত করেছিল। তখন থেকেই যোগাযোগ হয়। তারপরে যখন লালগড় আন্দোলন শুরু হয়, তখন যেহেতু লালগড়ে আমি তার আগে নন্দীগ্রাম কভার করেছি, ওদের নেতারা আমাকে দেখেছে। লালগড় যখন আন্দোলন কভার শুরু করি তখন এরা দেখেছে যে মানে আমি সারা বছর গিয়ে ওখানে পড়ে থাকছি, মাসের পর মাস থাকছি, সপ্তাহের পর সপ্তাহ থাকছি ওখানে। ফলে সেই সূত্রে তারা এবং আমি যে চ্যানেলে ছিলাম তাদেরও প্ল্যাটফর্মটা যথেষ্ট বড় এবং একটা নাম আছে তাদের। তো ফলে সেই অর্থে তারাও দুরকমই হলো। আমার স্বার্থটা হলো যে আমি যাতে খবরটা আগে পাই, অন্য চ্যানেলের থেকে আমাকে আগে খবরটা ধরাতে হবে। ওদের স্বার্থ কাজ করলো যে এরকম একটা বড় প্ল্যাটফর্ম যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমাদেরও প্রচার একটা হবে, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ যে প্রচারই হোক না কেন। ফলে সেই সূত্রে আমার সঙ্গে যোগাযোগ, ফলে ওইটা না অনেকটা তখনকার দিনে দেওয়া নেওয়ার সম্পর্ক বলতে আমি টাকা পয়সা বা অন্য কিছু বলছি না, খবর দেওয়ার নেওয়ার ভিত্তিতে হলো। তারা মনে করলো যে এই চ্যানেলটাকে দিলে আমার বেশি দরকার প্রয়োজন,
আমি এই চ্যানেলটাকে বেশি কাজে লাগাবো। আমার মনে হলো আমি যেহেতু খবর করতে গেছি, অন্য 10জন প্রতিযোগী এখানে আছে আমার চ্যানেল, তাদের বিট করার জন্য আমার ওদের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা বাড়ানো দরকার। সেই সূত্রেই ঘনিষ্ঠতা বেড়েছিল। এবং কিষাণজির সঙ্গে যখন পরিচয় হলো, কিষাণজি রাতের পর রাত আমার সঙ্গে কথা হতো। মানে এগুলো দেখুন, এটা তো বলতে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি খবরের স্বার্থে সব কিছু করতেই পারি, সেটা নিষিদ্ধ সংগঠন হোক, যাই হোক। তো সরকার যদি প্রয়োজন মত করতো, আমাকে অ্যারেস্ট করতো, ইউপি আইন তো তখনও ছিল। তো আমি রাতের পর রাত কথা বলেছি, নানা রকম কথা হয়েছে। আমি কখনোই তাকে এমন কোনো পরামর্শ দিইনি যাতে কোনো দল, শাসক দল অথবা বিরোধী দল, কারো কোনো সুবিধা হয়। আমার তার সঙ্গে কথার বেশিরভাগ দিকটা থাকতো যে তাদের যে নীতিতে তারা আন্দোলন করছে সেটাকে আমি কেন সমর্থন করি না, আমি সেটা একদম স্পষ্টভাবে জানিয়ে দিতাম। এবং আন্দোলনের দিশা যে ঠিক নেই এবং এই আন্দোলনটা যে বেশি দিন টিকতে পারে না, সেটা সম্পর্কে আমি নানাভাবে বলেছি যে এটা কোনোদিন এইভাবে লং রানে এটা কোনোদিন এইভাবে থাকতে পারে না। সেই সূত্রে যোগাযোগ হয়। এবং একটা জিনিস হতে পারে যে কিষাণজির যেহেতু বিরোধিতা করার কেউ আনচ্যালেঞ্জ ছিলেন, তিনি যে কেউ তাকে চ্যালেঞ্জ করার মতো ছিল না দলে এবং দলের বাইরে। আমি খানিকটা ওকে এই ধরনের প্রশ্ন বা অন্যান্য কিছুর মধ্যে খানিকটা চ্যালেঞ্জে ফেলতাম যে এটা আপনারা কেন করছেন, বা আপনি যেমন, আমি কিষাণজিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো ল পাস করেছেন, তো ল পাস করার পরে তো আপনি অনায়াসে আইনি পরিষেবা কাউকে দিতে পারেন, তো আপনি সেটা দেননি কেন? আপনি হাতে বন্দুক তুলে নিয়েছেন, আরও 10টা ছেলেকে এর মধ্যে যুক্ত করে দিয়েছেন, এটা তো ঠিক নয় আপনার জন্য। উনি তখন ওনার মতো করে ব্যাখ্যা দিয়েছিলেন যে কেন এইটাতে আমি বেশি করে সমাজসেবা করতে হয়, সেটা তার ব্যাখ্যা, সেটা আমি বলতেও চাই না, কারণ অনেকে মনে করতে পারে আমি তার প্রচার করতে বসেছি, সেটা আমার লক্ষ্যও নয়। ফলে তারও একটা নিজস্ব ব্যাখ্যা ছিল, সেটা আপনি মানতে পারেন বা নাই মানতে পারেন। কিন্তু এটা ঠিক যে পশ্চিমবঙ্গের এই যে তখনকার দিনে যে আন্দোলনগুলো, ধরুন আপনি বলুন নন্দীগ্রাম আন্দোলন হোক, সিঙ্গুর আন্দোলন হোক এবং লালগড় আন্দোলন হোক, তাতে কিন্তু মাওবাদীদের অন্তত 70 থেকে 80% করে ভূমিকা ছিল। শুধুমাত্র তৃণমূল নিজেরা লড়াই করে সিপিএমকে কোনো দিন উচ্ছেদ করতে পারতো না পশ্চিমবঙ্গ থেকে। সিপিএমের যেরকম গ্রাসরুটে ওদের সংগঠন তৈরি ছিল, যেভাবে সশস্ত্র বাহিনী, যেটাকে পরবর্তীকালে হারমাত বাহিনী বলা হতো, তৈরি ছিল, মাওবাদীরা ছাড়া এটাকে প্রতিরোধ করার কেউ ক্ষমতাও ছিল না। ফলে এইটা ভুলে গেলে চলবে না যে তৃণমূলই শুধু সব কিছু করে। তৃণমূলের তখন কোনো লোক ছিল না। লালগড়ে এমনও হয়েছে যে তৃণমূল করার মতো কোনো লোক নেই, আমরা খুঁজে পেতাম না ওখানে তৃণমূল নেতা কে আছে। ওইখানে অনিল শিকারি বলে একজন মেদিনীপুরের নেতা যেতেন কংগ্রেসের, আমি দেখেছিলাম যখন আন্দোলন চলছে উনি একমাত্র নেতা হিসেবে ঢুকতেন, বাদবাকি কেউ নেতা হিসেবে কাউকে এন্ট্রি দেওয়া হতো না এখানে। পরবর্তীকালে তো দেখা গেল ছত্রধর মাহাতো, পরবর্তীকালে কেন আগেও ছত্রধর মাহাতো নিজেই তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে তিনি তৃণমূল কংগ্রেসে মিশেও গিয়েছিলেন এবং এখনও তিনি তৃণমূল কংগ্রেসই করেন। ফলে এই আন্দোলনগুলো না, এই সবচেয়ে বলা ভালো এটা মাওবাদীদের আন্দোলন, তৃণমূল তাতে সমর্থন করেছিল এবং সেই সমর্থন নিয়েই কিন্তু সিপিএমকে হাঁটানো সম্ভব হয়েছিল। একদমই, মানে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে মাওবাদীদেরকে ব্যবহার করেছে। এক্স্যাক্টলি, ব্যবহার করেছিল। আচ্ছা, এই প্রসঙ্গে তো কথা অনেকটা হলো, কিন্তু আর একটা প্রসঙ্গে একটু ছোট প্রশ্ন করতে চাই, যেটা নিয়ে সম্প্রতি একটা সিনেমাও হয়েছে, কর্পূর সিনেমাটা হয়েছে এবং সেখানে জনৈক তৃণমূল নেতা একজন বেশ পরিচিত বাম নেতার চরিত্রে অভিনয় করেছেন। ওই যে পার্টিকুলার ঘটনাটা, ওটা অ্যাকচুয়ালি কী ছিল? এটা আপনাকে থ্যাংক ইউ যে এই প্রশ্নটা করেছেন। তার কারণ হচ্ছে এইটা নিয়ে একটা মানে এত একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। মুশকিল হচ্ছে কি জানেন তো, সাংবাদিকতায় একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে সবাই ভেতর ডেপতে যায় না, ভেতরে করে। এখনকার দিনে এই সোশ্যাল মিডিয়া বা অন্যান্য দাপটে এমন আমরা প্রভাবিত হয়ে পড়ি যে একটা মিথ্যাকে কিভাবে সত্যিতে বানিয়ে দেওয়া যায় সেটা দেখা যায়। এই যে কর্পূর সিনেমাটা যেটা হয়েছিল, ভোটের আগে রিলিজ করেছিল, যিনি পরিচালক তিনি একটা দলবদলু পরিচালক এবং তিনি যখন যে দল ক্ষমতা আসেন তিনি তাদের লোক হয়ে যান এবং তারা সেই দল তাকে অ্যাকসেপ্ট করে এবং দেখা যায় বিরাট তাকে মানে তিনি করে কমে খাচ্ছেন। তিনি একটা সিনেমা করেন কর্পূর। এই কর্পূর সিনেমাটা কার না, মনীষা মুখার্জির উপর ভিত্তি করে হয়েছিল। মনীষা মুখার্জির যে অন্তর্ধান রহস্য, সেটা যে অত বিকৃত করে দেখানো যায় বা অত বিকৃতভাবে এই ঘটনাটা করা হয়েছিল, সেটার সঙ্গে আমি একমত নই। আমি কেন একমত নই তার যুক্তি হচ্ছে, এই খবরটা প্রথম ব্রেক যিনি করেছিলেন, সেই অর্থে আমরা বলি ব্রেক করেছিলেন, তার নাম হচ্ছে রোহিত বসু। তিনি প্রয়াত, তিনি করোনার সময় মারা গিয়েছিলেন, আনন্দবাজারের সাংবাদিক ছিলেন এবং পলিটিক্যাল মানে বাংলার পলিটিক্যাল রিপোর্টিংয়ের যদি ইতিহাস কোনোদিন লেখা হয়, প্রথম সারিতে রোহিত বসু থাকবেন। রোহিতদা খবরটা কী করে পেয়েছিল? রোহিতদা যেহেতু একসময় এডুকেশন বিট করতেন, ফলে কোন জায়গায় কে কোন রাজনীতিবিদ মানে কোন এডুকেশনের সঙ্গে যুক্ত, কার সঙ্গে কার যোগাযোগ, এই ইকুয়েশনগুলো রোহিতদা খুব ভালো বুঝতেন। একদিন রোহিতদা আনন্দবাজার অফিসে গিয়ে যখন কাগজটা পড়ছিলেন,
তখন তিনি দেখতে পান যে নিখোঁজ বলে দেখবেন একটা কাগজের দ্বিতীয় পাতা তখন ছবি দিয়ে বেরোতো যে কে নিখোঁজ হয়ে গেছে, মিসিং যারা, তাদের এরকম বিজ্ঞাপন বেরোয়। সেরকম একটা বিজ্ঞাপনে তিনি লক্ষ্য করেন যে মনীষা মুখার্জির মা চিনু দেবী তিনি একটা ওইখানে বিজ্ঞাপন দিয়েছেন এরকম যে মেয়েকে ফিরে আসার জন্য এ করে একটা ছবি। রোহিতদা যেহেতু এডুকেশন করতেন ফলে তিনি মনীষা মুখোপাধ্যায়কে চিনতেন। রোহিতদার মাথায় তখনই কাজ করে যে এটা একটা বড় খবর হতে পারে। রোহিতদা তখন ওই মানে কাউকে কিছু না বলে একটা গাড়ি নিয়ে সোজা ওর বাড়িতে চলে যান, চিনু দেবীর কাছে চলে যান। গিয়ে তিনি ওইখানে ওই যে উনি যে মিসিং ডায়েরি করেছেন মেয়ের নামে সেই মিসিং ডায়েরি একটা কপি নেন এবং ওখানে বেশ কিছু উনি ছবি পান। ছবিগুলো কি না, ওদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে বিমান বোস গিয়েছিলেন নিমন্ত্রণ খেতে, অনিল বিশ্বাস গিয়েছিলেন নিমন্ত্রণ খেতে, বা এরকম বাড়িতে গিয়েছিলেন, এরকম বেশ কিছু ছবি পান। রোহিতদা তখন ছবিগুলো এখান থেকে কালেক্ট করেন এবং ওই সংক্রান্ত যা ডকুমেন্ট আছে সেগুলো কালেক্ট করেন। দেখুন, সাংবাদিকতায় একটা নিয়ম আছে যেই নিয়মটা আমিও ফলো করি, যে কোনো ক্ষেত্রে সমস্ত ডকুমেন্ট না সাংবাদিক নিজে নিয়ে চলে আসে। সেটা হচ্ছে এই কারণে যে আমি প্রতিদ্বন্দ্বী কাউকে ওই ডকুমেন্টগুলো আর পেতে দেবো না যেই ডকুমেন্টের উপর ভিত্তি করে সে খবরটা করতে পারে। আমার নিজের ক্ষেত্রে এরকম একাধিক ঘটনা ঘটেছে। একটা জঙ্গির ক্ষেত্রে আমি এরকম করেছিলাম, সমস্ত ডকুমেন্ট তুলে নিয়ে চলে এসেছিলাম, বলে পুলিশ আমার বিরুদ্ধে মামলা করে দেয়। তো রোহিতদা যখন ওগুলো নিয়ে চলে আসে গাড়ি করে, রোহিতদাটা অফিসে নিয়ে আসে। অফিসে নিয়ে আসার পরে রোহিতদা এটা অফিসে রেখে দিয়েছিল যে যাতে ওই ডকুমেন্টগুলো তার কাছে থাকে। তারপরে রোহিতদা ধারাবাহিক ওইটা নিয়ে লেখা শুরু করে, ওইটা নিয়ে বেরোয় কীভাবে হচ্ছে না হচ্ছে। তারপর ওইটা হইচই হয়, হইচই হওয়ার পর যেহেতু ওটা আনন্দবাজার কাগজে বেরিয়েছিল, হইচই হওয়ার পরে কলকাতা পুলিশ ওটা তদন্ত শুরু করে। তখনকার দিনে DCDD 1, তখন তো জয়েন্ট সিভিল ক্রাইম পোস্টটা ছিল, DCDD 1 বলা হতো, গোয়েন্দা প্রধান নারায়ণ ঘোষ ছিলেন। নারায়ণ ঘোষ ওটা তদন্ত শুরু করেন, তার নেতৃত্বে তদন্ত শুরু হয়, ডিটেকটিভ ডিপার্টমেন্ট তদন্ত করে। তারা করতে করতে খোঁজ নিয়ে জানতে পারে যে পুরুলিয়াতে গোপাল মুখার্জি বলে একজন পরীক্ষা নিরাপক ছিলেন, তার সঙ্গে মনীষা মুখোপাধ্যায়কে কোনো একটা মন্দিরে দেখা গিয়েছিল, ওই লাস্ট দেখা গিয়েছিল। তারপরে আর তাদের কোনো দেখা যায়, ট্রেস পাওয়া যায়নি মনীষা। সেই অবধি গিয়ে তদন্তটা আটকে যায়, তার কারণ তখন তারপর CIDকেও বলা হয়েছিল, তারাও খুব একটা কিছু করতে পারেনি, তদন্তটাও ওইখানে স্টপ হয়ে যায়। দেখা গেল তারপরে কিন্তু কোনো হইচই ছিল না, আনন্দবাজার তারপরে দীর্ঘদিন ধরে ওইটা নিয়ে লেখালেখি করেছে, অন্য কাগজে করেছে, কিছু হয়নি। দেখা গেল যে এই যে যখন ছবিটা রিলিজ করলো তার আগে হঠাৎ করে ভুঁইফোড় কিছু সাংবাদিকও গজিয়ে গেল বাজারে, যারা হঠাৎ করে লেখা শুরু করলো এবং তারা বলা শুরু করলো যে রোহিত বসু নাকি CPM-এর হাতে ওই ডকুমেন্টগুলো দিয়ে এসেছিল, ফলে CPM ওই কেসটা চেপে দিয়েছিল। তারা জানে না যে তারা মূর্খের স্বর্গে বাস করে, তারা ওই ইনফরমেশনগুলো নিজেরা ভালো হওয়ার জন্য, নিজে পলিটিক্যাল ফায়দা তোলার জন্য সেই ইনফরমেশনগুলো বাজারে ছেড়েছে। সেটা হয়নি। যেটা হয়েছিল, রোহিতদা যখন ওইখানে গিয়ে রাখে, ওই আনন্দবাজারের ডকুমেন্টগুলো রেখে দিয়েছিল নিজের ড্রয়ারে, তারপরে আনন্দবাজারে আগুন লাগে। আগুন লাগার ঘটনা আপনি জানেন যে আনন্দবাজারে ভয়ঙ্কর আগুন লেগেছিল। সেই আগুন লাগার পরে অনেক কিছু আনন্দবাজারে পুড়ে যায়। সেই যে রোহিতদার ড্রয়ারে ছিল, ওই ড্রয়ারই ডকুমেন্টগুলো ছিল। আমাদের করে দেখবেন আপনারও আছে, এই সব আমারও আছে, আমরা অফিসের ড্রয়ারে অনেক ডকুমেন্ট রেখে দিই। এবার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো সেইটা ওখান থেকে মিসিং হয়ে যেতে পারে, সেইটা তো মানুষ রাখার সময় মনে থাকে না। রোহিতদা এটা রেখেছিলেন, আনন্দবাজারে যখন আগুন লাগে সেই সমস্ত ফাইল এবং সব কিছু মিসিং হয়ে যায়। আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি এটা জানলেন কী করে। পরবর্তীকালে রোহিতদা যখন ওই সব ঘটনা হয়ে গেছে, তারপরে পরবর্তীকালে রোহিতদা খাস খবর বলে একটি চ্যানেল, একটি খবরের হতো আর কি দূরদর্শনে, সেইখানে রোহিতদা আমার বস ছিলেন। তো আমি একদিন রোহিতদাকে বলেছিলাম যে আপনি যে এত বড় খবরটা একটা ব্রেক করেছেন, আপনি কেন এটা নিয়ে একটা বই লেখার কথা ভাবছেন না? তখন রোহিতদা আমাকে বলেছিল যে দেখো, আমার তো সত্যি এটা তুমি ঠিকই বলেছো, আসলে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আনন্দবাজারে যখন আগুন লাগে তখন সমস্ত ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে, ওগুলো যে কোথায় চলে গেলো আমার এটা খুব আফসোস। আমি যদি ওগুলো জেরক্স করে রাখতাম, ফটোকপি করে রাখতাম, তাহলে আমার ভালো হতো। আমি আসলে অন্য লোয়ার যাতে কেউ না পায় সেই জন্য ড্রয়ারে রেখেছিলাম, সমস্ত ডকুমেন্ট আমার ওইখান থেকে হয়ে গেছে, নাহলে আমি সত্যি বই লিখতাম। ওই ডকুমেন্টগুলো থাকলে আমার বই লেখানোর সুবিধা হতো। এখন দেখো যেটা লিখবো সেটা তো লোকের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে, এত বড় একটা একটা সত্যি ঘটনার উপরে ভিত্তি করে। তো আমি বললাম যে এইটা হলো, তখন আমাকে বলেছিলেন। পরবর্তীকালে দেখা গেল যে আমি বললাম যে শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার জন্য কিছু লোক, তারা হচ্ছে যে এইটাকে একটা প্রপাগান্ডা ভিত্তিক একটা এইভাবে করে যাতে, এবং তারা রোহিতদার ঘাড়ে দোষ চাপালো কিনা রোহিতদা নাকি CPM-এর কাছে গিয়ে সমস্ত ডকুমেন্ট দিয়ে এসেছিল ওনার বাড়ি থেকে নিয়ে গিয়ে, যাতে ওই তদন্তটা চাপা দেওয়া যেতে পারে, এবং রোহিতদা তাতে ব্যক্তি স্বার্থ কাজ করেছে এবং তার ফলে নাকি CPM এটা ধামাচাপা দিতে পেরেছে। মিথ্যা কথা বলছে তারা। একটা ন্যারেটিভ, শাসক দলকে খুশি করার জন্য একটা ন্যারেটিভ সেট করার জন্য একটা সত্যিকে কী করে মিথ্যা করতে হয় তার জন্য একটা সিনেমা তৈরি হয়ে গেল।
এটা অদ্ভুত, মানে এইটা আমাদের এখানেই সম্ভব, মানে এইভাবে শাসক দলকে তুষ্ট করা যায়। এবং বলিহারি সেই পরিচালককে, যার বিরুদ্ধে হাজার একটা অভিযোগ আছে, তা সত্ত্বেও তিনি হচ্ছেন ওইরকম একটা প্রপাগান্ডা সিনেমা করে উনি বাজারে দেখালেন তিনি বিরাট ভালো লোক, বাদ বাকি খারাপ, রোহিত বসু খারাপ, এটা তিনি প্রতিপন্ন করার চেষ্টা করলেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, সিনেমায় সবচেয়ে নিষ্পাপ চরিত্রটা তিনি নিজে অভিনয় করেছেন। হ্যাঁ, করেছেন, তার নামে তো অভিযোগ আছে, সেইগুলো যদি তদন্ত করা হয় তাহলেও তো অনেক কিছু উঠে আসবে। আচ্ছা, এই কেস প্রসঙ্গে এই যে মূল চরিত্র যিনি মনীষা দেবী, এনাকে নিয়ে একটু প্রশ্ন করতে চাই। অ্যাকচুয়াল আসল ঘটনায় তার ভূমিকা কি ছিল? মানে এখানে যে দেখাচ্ছে একটা বিশাল করাপশন তার হাত দিয়ে হচ্ছে, আসল ঘটনায় তার ভূমিকা তার হাতে যেটা দেখাচ্ছে, তার হাতে করাপশন করার মতো উনি এত বড় দায়িত্বশীল পদে ছিলেন না। তিনি আসলে যেটা পরবর্তীকালে ওর পারিবারিক সূত্রে যখন এই ঘটনাটা সামনে এলো, ওনার কিছু পরিচিত লিখেছিলেন যে ওনার পরবর্তীকালে উনি একটু আধ্যাত্মিক দিকে চলে গেছিলেন। উনি বোধহয় সোমনাথ চট্টোপাধ্যায়ের মেয়ের অনুপ্রেরণায় রাজনীতি করতে এসেছিলেন, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা, তারপরে উনি বোধহয় পরবর্তীকালে একটু আধ্যাত্মিক দিকে চলে যান। সেটা বাড়িতেও ঠিকভাবে ওরা মানে মানতে পারছে না, ওনার মা সঙ্গে, মায়ের সঙ্গে বোধহয় একটা মনোমালিন্য হয়, তারপরে বোধহয় উনি বাড়ি ছেড়ে চলে যান, তারপরে বোধহয় খুব একটা যোগাযোগ ছিল, মানে দেখুন এক্স্যাক্টলি তারপরে যে আমিও যে সমস্ত ঠিক বলছি, আমারও তো ভুল ব্যাখ্যা করে লাভ নেই, কারণ আপনারটাও লক্ষ লক্ষ ভিউয়ার দেখবেন, শুনবেন, তারাও একটা ন্যারেটিভ সেট করে নিতে পারেন। আমি সেই ন্যারেটিভ সেট করার দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি না, আমি ফ্যাক্টটা বলতে চাই যে তারপরেও যে ওইটা তদন্তটা বিরাট কিছু এগিয়েছিল এমন না। কিন্তু আমি এটা শুনেছি যে তার সম্পর্ক ভালো ছিল না, পরবর্তীকালে তার মা যেহেতু মেয়ে চলে গেছেন সেই মিসিং ডায়েরি করেছিল। কিন্তু পুলিশেরও তদন্তে যে বিরাট কিছু পুলিশ তদন্তে এগোতে পেরেছিল এমন না, এরকম তো অসংখ্য ঘটনা আছে যেটাতে মিসিং হয়েছে, হয়নি। আমি আপনাকে বলছি, যখন তৃণমূল ক্ষমতা এলো তারপরে অন্তত 11টা-12টা ক্ষেত্রে তো কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনগুলোর কী হলো? কমিশন তো একটাও রেজাল্ট সামনে এলো না। এমনও হয়েছে যে এক কংগ্রেস নেত্রী, তার প্রাক্তন স্বামী মিসিং হয়েছিলেন, সেই ক্ষেত্রেও কিন্তু তদন্তে এবং কমিশন গঠন করার কথা বলা হয়েছিল তৃণমূলের তরফে, সেটা কিন্তু কিচ্ছু করতে পারেনি, কোনো প্রমাণ করতে পারেনি। তার মানে বোঝা যাচ্ছে যে ব্যক্তিগতভাবে তাকে মেলাইন করার জন্য এটা করা হয়েছিল। যেমন একটা ঘটনার কথা বলি, যখন তৃণমূল ক্ষমতা এলো তখন 2011-তে, সেই সময় এনায়েতপুর বলে সিপিএমের একটা পার্টি অফিস আছে পশ্চিম মেদিনীপুরে। সেই পার্টি অফিসের পেছনে একটা গর্ত থেকে প্রচুর AK-47 পাওয়া গিয়েছিল। তখনকার দিদেন যে ডিজি ছিলেন, তিনি প্রেস কনফারেন্স করেছিলেন রাইটার্স বিল্ডিংয়ে। তিনি তখন বললেন যে এনায়েতপুর পার্টি অফিসের পেছন দিকে পাওয়া গেছে প্রচুর অস্ত্রশস্ত্র, তো ফলে আমাদের সন্দেহ যে এটার সঙ্গে সিপিএম যুক্ত, সিপিএম AK-47গুলো করেছে, সেই জন্য আমরা তদন্ত শুরু করবো এবং দেখবো যে সিপিএমের এখানে কী রোল আছে। যখন প্রেস কনফারেন্স চলছিল তখন আমি একটা প্রশ্ন করি যে ধরুন রাইটার্স বিল্ডিংয়ের কাছাকাছি কোনো জায়গায় একটা অস্ত্র পাওয়া গেল, তার মানে কি ধরে নিতে হবে যে আপনারা জানেন যে ওইখানে ওই অস্ত্রটা আছে? উনি যখন উত্তরটা দিচ্ছেন সেই সময় হঠাৎ ওনার কাছে একটা ফোন আসে লাইভ চলাকালীন। তিনি হ্যাঁ ম্যাডাম বলুন বলে কারোর সঙ্গে একটা কথা বলেন। আমি এটা এত সাহস দিয়ে এত জোর দিয়ে বলতে পারছি এই কারণে যে সেই ডকুমেন্ট রাখা আছে, যে কোনো অডিও ভিজুয়াল চ্যানেলে গেলে আপনি এখনও খুঁজে পাবেন, তাদের লাইব্রেরি ঘাটলে। যে ওই সময় ফোন আসে, উনি ধরে মানে হ্যাঁ ম্যাডাম বলছি বলে ম্যাডাম কিছু একটা ব্রিফ করেন, উনি সেটা হ্যাঁ হ্যাঁ বলে শোনেন, সেটা পুরোটা রেকর্ডিং আছে, কারণ তখন লাইভ চলছিল। তারপর উনি ফোনটা রেখে বলেন যে আমরা এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিচ্ছি, দেখা হবে। 2011 সালে তো সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, তারপরে 15 বছর তৃণমূল ছিল, কেন প্রমাণ করতে পারলো না সিআইডি যে ওইটা সিপিএমের অস্ত্র ছিল? এই ঘটনাটা আমার ধারণা বেশিরভাগ লোক ভুলে গেছে, কিন্তু আমি যেহেতু প্রস্তুতা করেছিলাম, আমি সেখানে প্রেস কনফারেন্সে ছিলাম ডিজির ঘরে, তিনি তো সেই করতে পারলেন না, সেই ডিজি তো বহাল তবিয়তে, তিনি তো একদিনও কোনো দাবি তুললেন না। তিনি এখন দেখছি অনেক কথা বলে বেড়ান, সেই সিআইডি রিপোর্ট কোথায় গেল? তিনি তো নির্দেশ দিয়েছিলেন তখন। সেইগুলো কিন্তু আসলে কি প্রত্যেকটা তখন এই সব কিছু না, যে যখন শাসন ক্ষমতা আসে তখন কিছু লোক লালায়িত হয়ে যায় সেই শাসক দলকে খুশি করার জন্য, পুলিশেরও একটা অংশ হয়। সে এই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে কী করে পুলিশের লোকরা এই যে নিজের লোভটাকে না সামলাতে পারে, নিজের পথটাকে আঁকড়ে ধরার জন্য তারা কিভাবে শাসক দলকে তুষ্ট করার কাজে নেমে পড়ে, আখেরে কিন্তু শাসক দলের তাতে ক্ষতি হয়। এই যে ধরুন আমি আজকে প্রশ্নটা তুললাম, এতে কিন্তু প্রশ্নের তীরের অভিমুখটা কিন্তু শাসক দলের দিকে গেল, মানে তৎকালীন শাসক দলের দিকে গেল, তৃণমূলের দিকে গেল, যে তারা কেন খোঁজ নেয়নি। যে ডিজি প্রেস কনফারেন্স করে বলছে যে আমি এটা সিআইডি তদন্ত করানো হবে, কেন রিপোর্টটা সামনে এলো না? যদি সিপিএম দোষী হয়ে থাকে কেন সিপিএম নেতাদের অ্যারেস্ট করা হলো না? তার মানে কি আপনার সঙ্গে কোনো সেটিং ছিল যে তৃণমূল নেতা আমি আপনাদের অ্যারেস্ট করবো না? আপনি তো নিরপেক্ষভাবে কাজ করবেন, কেন আপনি সেই রিপোর্টটা সামনে আনেননি? বেশ খণ্ড খণ্ড কিছু ঘটনা এবং খণ্ড খণ্ড কিছু বিতর্কের কথা শুনলাম। মানে সেই সময় আমরা এক্সিস্ট করতাম না খুব একটা, বা এতটাই ছোট পলিটিক্যালি অ্যাওয়ার হওয়ার সময় এটা হয়নি। তো
হালকা হালকা যা শুনেছি সেগুলো নিয়ে প্রশ্ন করলাম। এই ধরনের মানে আরও কিছু কি কন্ট্রোভার্সি আছে যেগুলোকে চাপা দিয়ে রাখা হয়েছে, বা সাংবাদিকদের ওপর হোক, পুলিশ মহলের ওপর হোক, চেপে দেওয়া হয়েছে? এই প্রাক্তন দুদলের এরকম আরও কিছু কাণ্ড আছে? এরকম তো প্রচুর আছে, বলতে গেলে আপনার সেটা 3-4 ঘন্টা লেগে যাবে। মানে একাধিক ইস্যু আছে যেগুলোকে চেপে রাখা হয়েছে, যেগুলো সামনে আসেনি, একাধিক ঘটনা ঘটেছে। মানে সেগুলো বলতে গেলে কি বলবো আর, মানে 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 অনেক 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 কিছু বলতে হয় যেগুলো সত্যি। এগুলো দেখুন, এইটা তো আমি মনে করি এটাও কিন্তু স্বাভাবিক। মানে এটা কোনো দলকে, আমি যেটা বললাম যে যখন একটা শাসক দল ক্ষমতায় থাকে তখন ক্ষমতায় থাকার জন্য, চেয়ার আঁকড়ে ধরার জন্য নানা রকম যে কৌশল তাদের নিতে হয়, এটা একটা তাদের কৌশলের অঙ্গ। যে আমি বেশ কিছু জিনিসকে চাপিয়ে রাখবো, তাতে সাধারণ মানুষের স্বার্থ জড়িত থাকুক, কিন্তু আমার স্বার্থ এর মধ্যে বেশি জড়িত আছে, ফলে আমি এটা চেপে যাব। ফলে এইরকম অসংখ্য ঘটনা, আমি যেটা বললাম যে আপনার 12টা কমিশন হয়েছিল, সারদা নারদা এলো সামনে, বলুন তো এত কোটি কোটি টাকার যে তছরূপ হলো, তাতে কি হলো? কিছু হয়েছে? কিছু তো হয়নি। এত তৃণমূলের এত নেতা, এবং সারদাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যারা দেখা গেল যে যারা চেকে পেমেন্ট নিয়েছে তারা অ্যাকচুয়াল ফেসেছে, যারা ব্যাগ ভর্তি বোঝাই বোঝাই টাকা নিয়ে গেছে যারা, তাদের কিন্তু কিচ্ছু হয়নি। তারা দেখা গেছে পরিমাণ হিসেবে হয়তো তারা আরও বেশি টাকা নিয়ে চলে গেছে, কিন্তু তাদের যেহেতু লিকুইড মানি তাদের নিয়ে চলে গেছে, তাদের কোনো শাস্তি দেওয়া যায়নি বা তারা কোনো পিকচারে আসেনি। অথচ যারা ব্যাংক ট্রানজ্যাকশন হয়েছে তারা অল্প টাকাতেও অনেকে ফেসে গেছে। ফলে এইরকম ধামা চাপা দেওয়ার ইতিহাস বহু, মানে এটা বললে সারাদিন কেটে যাবে। ব্যাখ্যা করতে গেলে এবং বিশ্লেষণ করতে গেলে বহু জিনিস সামনে চলে আসবে, যেগুলো সেই শাসক দলের আমলে, মানে এটা আমি বললাম যে সিপিএম আমলেও যেমন হয়েছে, সিপিএম আমলে বহু কেসের সমাধান হয়নি, বহু কেস চেপে যাওয়া হয়েছে। তৃণমূল আমলে তার থেকেও বেশি হয়ে গেছে। সিপিএম ছিল 34 বছর, তারা 34 বছরে যা করেছে, তৃণমূল 15 বছরে সেই রেকর্ডকেও ছাপিয়ে চলে গেছে। কারণ এত স্ক্যাম, এত কিছু সামনে এসছে। এটাও ঠিক পাশাপাশি বলার যে সিপিএম যে জমানায় রাজত্ব করেছে তখন সোশ্যাল মিডিয়া বলে কিন্তু কিছু ছিল না। ফলে আপনি বা আমি যেটা জানতাম সেটা 8-10 জন লোককে জানানোর কোনো স্কোপ ছিল না। সেটা ভুল হোক ঠিক হোক সেটা অন্য প্রশ্ন, কিন্তু সেটা জানানোর কোনো স্কোপ ছিল না। এবার কোনো কিছু ন্যারেটিভ বা প্রপাগান্ডা করতে গেলে আপনাকে তো যে একটা জিনিসকে সামনে আনতে হবে, তারপরে আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন যে এটা ঠিক না ভুল। সিপিএম হলে তো সেই সুযোগটাও ছিল না। লোকে হয়তো কোনো তার সঙ্গে অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, সে কী করবে? সে তো ঘরে বসে, সে কোর্টেও যেতে পারেনি, তাকে 4টে সিপিএমের লোক এসে তাকে থ্রেট করে গেছে। তৃণমূল এই প্যাচটায় পড়ে গেল। এবং মাথায় রাখবেন মজা, যখন অডিও ভিজুয়াল বা এই মিডিয়া অনেকটা শক্তিশালী হলো, তখনই কিন্তু সিপিএমের পতন হয়ে গেল। যখন সিপিএম ক্ষমতায় ছিল বেশিরভাগটা ধরে 34 বছরের, আমার ধারণা 30 বছরই সেই অর্থে সেরকম মিডিয়া, শুধুমাত্র খবরের কাগজে কিছু বেরোতো, এবং সেইটা সিপিএমের নেতারা মিথ্যা লিখছে, তারা খারাপ, এইসব বলে একটা প্রচার করতো। কিছু অংশে মানুষ এটা বিশ্বাসও করতো। যখনই অডিও ভিজুয়াল সিপিএম ফেস করা শুরু করলো, তখনই কিন্তু সিপিএমের পতন হয়ে গেল। কারণ অডিও ভিজুয়াল অনেক কিছু ডকুমেন্ট, অনেক কিছু আর্কাইভ ভ্যালু আছে যেগুলো সামনে আসা শুরু করলো। তো এইটা কিন্তু একটা সমস্যার বিষয়। মানে এরপরেও যারা আসবে তাদের কিন্তু এই জিনিসগুলো ফেস করতে হবে, যে যা বলছে সমস্ত কিছু অন রেকর্ড থেকে যাচ্ছে, ক্যামেরায় ধরা থাকছে। এইটা কিন্তু মারাত্মক একটা ডকুমেন্ট। মানে এটা কিন্তু মানে এই যে প্রযুক্তির যে বিপ্লব, সেটা কিন্তু শাসক দলকে, প্রত্যেকটা শাসক দলকে যেই আসুক না কেন, প্রত্যেকটা শাসক দলকে কিন্তু পরবর্তীতে সমস্যায় ফেলে। যেটা সিপিএম ভোগ করেছে, যেটা তৃণমূল 15 বছরে সুদে আসলে সেটা শোধ করতে হচ্ছে তাদের, যে তারা কী কী করে গেছে। বঙ্গ রাজনীতিতে বেশ, শুধু বঙ্গ রাজনীতি নয়, গোটা ভারতবর্ষ জুড়ে একটা বেশ যেন রীতি হয়ে দাঁড়িয়েছে, যারা কোনো এক সময়ের দাগি আসামি তারা পরবর্তীকালে বিধায়ক না হলেও কিছু না হলেও কাউন্সিলর হয়ে বসে যাচ্ছেন। এরকম আপনার এক্সপিরিয়েন্সের কি, যে একদম মোস্ট ওয়ান্টেড তারা হয়ে যাচ্ছেন সরকারের একদম নিজের লোক রাতারাতি? এইরকম সিচুয়েশন আপনি কতবার ফেস করেছেন এবং সেগুলোর পেছনের গল্প? সেটা তো দেখুন, ওইটা তো অসংখ্য হয়। যখন শাসক দল মনে করে যে আমার দিকে সে নেই, তাকে ফাঁসিয়ে দাও, দিয়ে খারাপ প্রতিপন্ন করো, সেরকমও যেমন হয়। যে আবার এইটাও জেনুইন কেস আছে যে সে হয়তো একটা মার্ডারও করে ফেলেছে, কিন্তু যেহেতু সে শাসক দলের লোক, ফলে তার ক্ষেত্রে অ্যাডভান্টেজ দাও। আপনি সবচেয়ে হাতে গরম উদাহরণ বলুন না, আজকে যে রেজাল্ট বেরোলো ফলতার, সেখানে তো বোঝা যাচ্ছে জাহাঙ্গীর কী ছিল। জাহাঙ্গীর, তারপর শওকত মোল্লা, এরা কি ছিল? আপনি এইখানে অন্যভাবে নেবেন না যে আমি একটা, এই ঘটনাচক্রের দুজন এমন একটা সম্প্রদায় যাদের কথা বলা হলে অন্য 5 জন রেড়ে করে উঠতে পারে যে আপনি এই দুটো উদাহরণই টানলেন কেন। আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু আমি আপনাকে একটা ফ্যাক্ট হিসেবে এটা তুলে ধরছি ব্যাপারটা, যে তারা কি ছিল। জাহাঙ্গীর কি খুব সাধু পুরুষ, বা শওকত মোল্লা কি খুব সাধু পুরুষ?
তারা এখন কেন গর্তে চলে গেছে? কেন জাহাঙ্গীর, বোঝা যাচ্ছে ভাবুন, প্রায় আমি তো বোধহয় 12 রাউন্ড না 13 রাউন্ডের রেজাল্ট অবধি দেখতে পেয়েছিলাম যে ও তো 4th পজিশনে চলে গেছে, মানে কংগ্রেসের থেকে কম ভোট পেয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে এই ট্রেন্ডটা বোঝা যাচ্ছে যে তৃণমূলের এই ভোটগুলো ভয়ের ভোট থাকতো এতদিন, যে হয় ভয়ে দিত নাহলে ফেক ভোট থাকতো। যেই উনি লড়াই থেকে সরে এসে উনি আজকে তো উনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে যেখানে, সেখানে তো উনি লড়াই থেকে সরে এসেছেন, মানে ওনার প্রতি তো যদি ভালো লোক হন, লোকে তো একটা আবেগ থাকবে যে না লোকটা আমাদের জন্য এত কিছু করেছে, ভোটটা কে দিচ্ছে সেটা তো কেউ গিয়ে দেখতে পাচ্ছে না, সেটা তো গিয়ে একটা ঘেরা জায়গায় দিচ্ছে। তাহলে তো জাহাঙ্গীরকে এখানে লোকে ভোটে আজকে জেতাতে পারতো, জেতালো না কেন? তাকে সে প্রায় 4th পজিশনে চলে আসছে কেন? তার কারণ হচ্ছে ভয় এবং হচ্ছে ভীতির ভোট হতে এতদিন। এই যে ধরুন এই লোকগুলো যখন এমএলএ হয়, তখন লোকগুলো এমএলএ হলে কি করবে? যা করার তাই করে তারা, তারা লোকজনকে চমকে রাখে। তারা, এটা তো সিপিএম জমানাতে এরকম আমরা একাধিক বাহুবলী টাইপের লোক, ধরুন সুশান্ত ঘোষ এমনি, আমি সুশান্ত ঘোষের ওখানে গেছি বা কথা বলেছি বা ঠিক আছে, উনি কাজ করেছেন, অনেক ভালো কাজও করেছেন, কিন্তু ভালো কাজ করতে গিয়ে অন্য 5টা তিনি এমন কাজ করে দিয়েছেন যেখানে তার ফলে এত শত্রু তৈরি হয়ে গেছে তার। কেন ক্ষমতা চলে যাওয়ার পরে অন্য কোনো নেতা মন্ত্রীকে কিচ্ছু করতে হয়নি, সুশান্ত ঘোষে কেন জেলে যেতে হয়েছিল? ওই কঙ্কাল কাণ্ডে। তার মানে কঙ্কাল কাণ্ড বলে একটা কিছু হয়েছিল। আমি 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 তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তিনি পরবর্তীকালে বেল পেয়েছেন, ওইটা প্রমাণ করা যায়নি, সব মানলাম, কিন্তু এত তো নেতা মন্ত্রী ছিল সিপিএমের, কাউকে কেন শাসক দল মরিয়া হয় তাদের বিরুদ্ধে করলো না, লাগলো না? সূর্যকান্ত মিশ্র স্ত্রী নামে স্ত্রী একটা এনজিও চালাতেন, তার বিরুদ্ধে তো রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছিলেন, কিচ্ছু করতে পেরেছে? কিচ্ছু করতে পারেনি। তারপর সুশান্ত ঘোষ এরকম লোকই, সূর্যকান্ত মিশ্র এরকম লোকই নন, ভদ্র মানুষ, ফলে তাকে কিচ্ছু করতে পারেনি। সুশান্ত ঘোষ কেন করতে পারে? সুশান্ত ঘোষ লোক ছিলেন। পরবর্তীকালে আমি মানে সাধু সেজে গেলাম, আমি বাল্মীকি হয়ে গেলাম রত্নাকর দস্যু থেকে, সেটা ভাবলে তো হবে না। সেম হচ্ছে তৃণমূল জামানাতে এরকম অসংখ্য লোক আছে। এই যে ধরুন কোচবিহারের দিনহাটায় উদয়ন গুহ, তার বাবা ছিলেন কমল গুহ, যিনি খুব নামি, মানে খুব খুব মানে একটা হেভিওয়েট মন্ত্রী ছিলেন, মানে লেফট এর সময়। রোজ সকালে উদয়ন গুহর কাজ হতো, আমি যেহেতু নর্থ বেঙ্গলের লোক, আমি সেই জন্য ওই রোজ সকালে উনি হচ্ছে একটা মানে বিরোধীদের বিরুদ্ধে একটা মানে হুঙ্কার দিয়ে একটা থ্রেট করে একটা ফেসবুক পোস্ট করে উনি সাংবাদিকদের বলতে, না দেখে নে আমি আজকে কী করেছি, এটা এই খবর কর। একটা নেতার কাজ এটা। এখন কেন আপনি যদি এত বড় নেতা হন, কেন আপনাকে অ্যাম্বুলেন্সে চলে পালিয়ে যেতে হয়েছে ওখান থেকে? কেন দিলীপ মণ্ডলকে এখানে বিষ্ণুপুরে জেতার পরে এত মানে থ্রেট করে, মানে বিরোধী দল হিসেবে এত থ্রেট করে কেন তাকে পালিয়ে যেতে হতো? তার রাজপ্রাসাদটা দেখুন, এরকম তো হয়েছে ওইখানে। এই যে যারা স্ক্যাম করেছে, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, স্ক্যাম করার পর পার্থ চ্যাটার্জিকে টিকিট দেওয়া নেই, জ্যোতিপ্রিয় মল্লিককে কেন টিকিট দেওয়া হয়েছিল? তৃণমূলের আর কোনো ভালো লিডার ছিল না ওখানে। আচ্ছা, এই এত কিছু নিয়ে যখন কথা হলো এবং প্রসঙ্গটা মাঝখানে উঠে গেল যে নেতাদের সাংবাদিকদের ওপর দাদাগিরি, আপনি ফিল্ডে তো অনেক বেশি কাজ করেছেন, সেটার খণ্ড খণ্ড অনেক গল্প শুনলাম, এরকম ডাইরেক্ট নেতাদের থ্রেট কতটা এসছে? সেটা তো এখন আর তো এইভাবে বলে কোনো লাভ নেই। নেতা কেন, আমি তো এর আগেও বলেছি বিভিন্ন ইন্টারভিউতে যে ওই যে আপনাদের যেটা আপনি বলেছিলেন যে বর্ডার এরিয়া যে হয়েছিল, যে কেন এই যে বর্ডারে, প্রথম কথা বর্ডার এরিয়া এইটার সঙ্গে যেটা মিল হচ্ছে, আপনার প্রশ্নটা আগের প্রশ্নটার সঙ্গে এটা মিল যাচ্ছে, ওই জন্য আমি একসঙ্গে উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে বর্ডার এরিয়াতে কেন ফাঁকা রাখা হতো, তার কারণ এইটা বর্ডার এরিয়া ফাঁকা রাখা মানে একটা শাসক দলের যারা ওইখানকার কর্মী সমর্থক আছে তাদের টাকা তোলার একটা বিরাট বড়, এখানে একটা সিন্ডিকেট চলে। এখানে বিভিন্ন জায়গায় দেখবেন সিন্ডিকেট চলে। যেমন ধরুন আপনাকে বলছি, চ্যাংড়া বাগদা দিয়ে ধরুন এই যে প্রতিদিন শয়ে শয়ে লরি যায়, সেই লরিগুলো ওইখানে যে কাগজপত্র তৈরি করতে হয়, সেগুলো লোকাল কিছু দাদারা মিলে একটা সিন্ডিকেট তৈরি করা আছে, তাদের দিয়ে কাজটা করাতে হয়। এই যে গরু পাচার হয় বর্ডার দিয়ে, সেই গরু পাচারের ক্ষেত্রেও কোনো না কোনো এখানে সিন্ডিকেটকে টাকা দিতে হয়। লোকাল যারা এখানে শাসক দলের লোক এতদিন যারা ছিলেন আর কি, আমি নতুনের কথা বলছি না, তার কারণ তারা সবে ক্ষমতায় এসছে, এখনও তাদের মানে বিচার করা বা জাজ করার মতো জায়গায় আমরা এখন আসেনি, সবে তারা শুরু করেছে কাজকর্ম। তো এতদিন ধরে যারা চলে আসছে তাদের হচ্ছে তাদের একটা, তারা পোষার একটা ভাগ পেত তারা, এবং সেই টাকাটা কিন্তু কোটি কোটি টাকার হিসেব। যে এই ক্ষেত্রে ধরুন একটা আমি উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে এনামুল হকের কথা। এনামুল হক মুর্শিদাবাদে গরু পাচার যে র্যাকেট তার সঙ্গে যুক্ত ছিলেন, কোটি কোটি টাকা। উনি পরে সিবিআইতে গ্রেপ্তার হয়েছে। আমি এটাও বলেছি যে উনি আমাকে নানাভাবে থ্রেট করেছেন, ফোন করে, মানে ওনার বিরুদ্ধে আমি ধারাবাহিক লিখেছিলাম, তো উনি থ্রেট করেছেন। আমি ওকে পাল্টা বলেছি যে হ্যাঁ আপনি শুনুন, আমি এখনও বাসে করে অফিস যাই, আপনি যে কোনো বাসে আমাকে পেয়ে যাবেন, এবং আমার ছেলে স্কুলে যায়, অমুক স্কুলে পড়ে,
এতটার সময় যায়, ফলে আর কিছু নিশ্চয়ই আপনার জানা নেই, আমার অমুক জায়গায় বাড়ি, ফলে আমাকে আপনি দয়া করে থ্রেট করবেন না। তারপরে উনি আমাকে টাকা পয়সার টোপ দেখান, যেটা আমি আগেও বলেছি যে বেশ কিছু সাংবাদিকের নাম করে উনি 7-8 জন সাংবাদিকের নাম করে বলেন যে তাদের 1.5 লক্ষ টাকা করে দেন, আমাকেও দিতে চেয়েছে। সেই রেকর্ডগুলো আমার সব রেকর্ডিংগুলো সব আমার আছে, যে কেউ চ্যালেঞ্জ করলে আমি তাকে শুনিয়ে দিতে পারি, আমার সেটাও কোনো প্রবলেম নেই। তো সেইটা হচ্ছে যে এইটা তো এই থ্রেটগুলো তো থাকেই, পলিটিক্যাল লিডারদের থ্রেট তো টুকটাক থাকেই। মানে এইটাও ধরুন বহু জায়গায় এরকম হয়েছে যে পলিটিক্যাল লিডাররা না খবর করার জন্য বলেছে। এবার সব ক্ষেত্রে দেখুন, সব ক্ষেত্রে তো ওইভাবে প্রমাণ থাকে না, কিছু ক্ষেত্রে যেটা ধরুন মানে অন্যান্য মানে কি বলবো, এটা তো প্রচ্ছন্ন একটা হুমকি থাকে, সেগুলোকে নিজের মনে বুঝে নিতে হয় যে তিনি আমাকে এই প্রচ্ছন্ন একটা হুমকিটা দিচ্ছেন, আমি কিভাবে তাকে এটা ফেস করব। বর্ডার এরিয়া যেটা হয় সেটা হচ্ছে এই নেতারা এই যে সমস্ত জায়গায় কাঁটাতারে বেড়া দেওয়া হয়নি সেখান দিয়ে সিন্ডিকেটগুলো পরিচালনা করেন, রাত্রেবেলা গরু পাচার করেন সেখান দিয়ে। ধরুন যেটাকে বলে আমরা হচ্ছে ধাক্কা পাসপোর্ট বলি আমরা, ধাক্কা পাসপোর্ট মানে কোরানকো, সেটা হচ্ছে ওইখানে খুব ব্যবহৃত একটা শব্দ। তারপর আপনি যদি বাংলাদেশে যেতে চান, আপনি পাসপোর্ট করাননি, তাহলে আপনাকে ওইখানে ওরা নির্দিষ্ট সময় আপনাকে হাজির করবে, কাঁটাতারের বেড়ার ওইখান দিয়ে ওরা একটা কাঠের একটা ইয়ের মতো পেতে দেবেন ওইখানে, এবার আপনাকে তুলে ওইখানে বসিয়ে দেবেন, এপাশ থেকে একজন ধাক্কা দেবে, ওপাশ থেকে একজন আপনাকে রিসিভ করে নেবে, নিয়ে ওপাশে বাংলাদেশে আপনাকে নামিয়ে দেবে, আপনি হেঁটে বাংলাদেশ চলে গেলেন। এটাকে বলে ধাক্কা পাসপোর্ট। সেটার জন্য কিছু টাকা দিতে হয়। এইরকম নানা রকম টেকনিক আছে। তো এই যে টেকনিকগুলো এগুলো শুরু করেছিল সিপিএম, কিন্তু এইটাকে ইন্ডাস্ট্রির পর্যায়ে নিয়ে গেছিলো হচ্ছে তৃণমূল। এটা একটা শিল্প করে ফেললো, যত রকমের 2 নম্বরই আছে করা যায় আর কি। নিয়োগ দুর্নীতি তো দেখছি আমরা, এর বাইরে যে আরও কত দুর্নীতি আছে এগুলো তো আস্তে আস্তে বিভিন্ন সময় সামনে আসবে। এইগুলোকে ওরা একটা শিল্প তৈরি করে ফেলেছে, যেহেতু আমাদের এখানে কোনো শিল্প নেই, এটাই বিভিন্ন জেলায় গ্রামে গঞ্জে এগুলো একটা শিল্প ছিল। সেইভাবে যে টাকাটা উৎপাদন হতো সেইটা কয়েক কোটি টাকা। কোন দল চাইবে না বলুন তো যে, এবং ওদের নেতারা বলতো যে আপনারা 75% দলকে দিয়ে দেবেন, 25% নিজের কাছে রাখবেন। একটা যদি 1 কোটি টাকা ইনকাম হয় তার 25% কত হতে পারছেন আপনি বুঝতেই পারছেন। সেইটা যদি একটা গ্রামের লোকের কাছে সিন্ডিকেট চালানোর জন্য সে পায়, তাহলে তারা কেন চাইবে যে ওই বর্ডারে বেড়া দেওয়ার কাজটা কমপ্লিট হোক? খুব সহজ যুক্তি। ফলে সেইটা এতদিন হয়নি। এটা বললাম, দুটো দল যারা শাসন ক্ষমতায় এর আগে ছিল তারা এটার অ্যাডভান্টেজ নিয়ে গেছে এবং একটা সিন্ডিকেট রাজ তৈরি হয়ে গেছিলো। এই যে ধরুন নিউ টাউনের দিকে, রাজারহাটের দিকে বাড়ি তৈরি করতে গেলে, বা আমি বলছি নিউ আলিপুরে বাড়ি তৈরি করতে গেলে, এইরকম আমি শুনেছি যে ওইখানে একজন এমপি, শাসক দলেরই একজন এমপি, তার পরিচিত এক ডাক্তার ওইখানে একটা চেম্বার করতে গিয়েছিলেন। উনি ওইখানে শুধুমাত্র ইট বালি ফেলেছেন, তাতে ওইখানকার আগের যিনি মানে প্রভাবশালী নেতা ছিলেন তার ভাই সেখানে লোক পাঠিয়ে দেয় যে আপনাকে 10 লক্ষ টাকা দিতে হবে। সেই ডাক্তার তখন বলে যে আমার তো চেম্বারটা করতেই 10 লক্ষ টাকা খরচা হচ্ছে না, আমি 10 লক্ষ টাকা দিতে যাবো কেন? বলছি না, তাহলে আপনাকে এখানে চেম্বার করতে দেওয়া হবে না। সেই ডাক্তার তৎকালীন আমাদের ওই দলেরই তৃণমূলেরই এমপি ছিলেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়, তাকে জানান ঘটনাচক্রে উনি ওনার আত্মীয় হতেন। দেবব্রত বন্দ্যোপাধ্যায় ওই নেতাকে ফোন করে বলে যে আমার পরিচিত ডাক্তার তোমার এলাকায় একটা চেম্বার করতে চায়, তার কাছ থেকে তোমরা 10 লক্ষ টাকা নিচ্ছে। এটা কী মানে, তার তো চেম্বার করতেই 10 লক্ষ টাকা খরচ হচ্ছে না, আর ও তো ভালো মানুষ, মানে গরিব লোকদের চিকিৎসা করার জন্য এখানে চেম্বারটা করছে, তোমারই এলাকার তো ভালো হবে। বলছে আরে সেই জন্য তাই বলছি যে আমরা ওই রকম কেউ খুললে পরে চেম্বার, আমরা 15 লক্ষ টাকা নেই, আপনার পরিচিত বলেই তো ওর কাছে 10 লক্ষ টাকা চাওয়া হয়েছে। এই ছিল তোলাবাজির এই যে সিন্ডিকেটটা তৈরি হয়েছিল, যে র্যাকেটটা, সেই র্যাকেটটার জন্যই তো হচ্ছে এই কাজগুলো হয়নি। বর্ডারে ফেন্সিং দেওয়া হয়নি, পুলিশকে পকেটে রেখে দেওয়া হয়েছিল, পুলিশকে দিয়ে টাকা তোলানো হতো, সেটা তো সব এই নেক্সাসের একটা ফসল এগুলো। আচ্ছা, এই পুলিশের চরিত্র হঠাৎ করে একটা বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে, এটাকে কিভাবে বলবেন? পুলিশ তো তাই করে। পুলিশ যখন যার পুলিশ তার হয়ে যায়, মানে পুলিশের রং বদল আপনি কখন বুঝতে পারবেন? এইবার দেখুন এই যে চেঞ্জটা হবে, এইটা কিন্তু আপনার অনেকটা বোঝা যাচ্ছিল দেখবেন প্রথম ফেজের ইলেকশনের দিক থেকে। তখন পুলিশের একটা অন্য মূর্তি, যেই পুলিশকে কোট আনকোট দলদাস হয়ে গেছিলো পুলিশ, তারাই দেখবেন হঠাৎ করে এমন সাধারণ মানুষের লোক, মানে সমাজবন্ধু হয়ে গেলেন, সেটা দেখে অনেকের অবাক লাগছিল যে পুলিশ কী করে এত নিজেদের চেঞ্জ করছে। একটা গল্প আমি বলি, 2014 সালের ইলেকশনের আগে আমি আমাদের এই সময় কাগজে একটা খবর করেছিলাম যে 7 জন পুলিশ, 7 জন আইপিএস দলদাস কমিশনের নজরে বলে খবরটা বেরিয়েছিল। তাতে 7 জনের নাম বেরিয়েছিল। নাম বেরোনোর পরে তার 1 সপ্তাহের মধ্যে কমিশন অর্ডার দিয়ে ওই 7 জনকে বদলি করে দেয়। তো এইবার দেখুন এইবার কি হয়, তার মধ্যে একজন পুলিশ অফিসার
তিনি এইবারও ভোটে ক্যান্ডিডেট হয়েছিলেন, হেরে গেছেন যথারীতি। তো তিনি তখন কি করেন, আমার সেই তৎকালীন যে সম্পাদক ছিলেন তিনি তখন মুর্শিদাবাদে গিয়েছিলেন একটা মানে ওই ভোটের সংক্রান্ত কাজে, তার সঙ্গে হোটেলে গিয়ে সকালবেলা দেখা করেন, করে আমার নামে কমপ্লেন করে এসেছিলেন যে চিত্রদীপবাবু কেন এরকম আমাকে দলদাস বলে লিখেছে, তো আমাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, আপনি একটু ব্যবস্থা নিন ওর বিরুদ্ধে। এবার আমার এডিটার তখন বলেন যে না আমি আমি খোঁজখবর নিয়ে নিচ্ছি তারপরে দেখি। তখন উনি আমাকে ফোন করেন। তো তখন আমার এডিটার ছিলেন তখন সুমন চট্টোপাধ্যায়। তো তখন আমাকে ফোন করে বলেন যে কী ব্যাপার, কী খবর বেরিয়েছিল আমাদের। আমরা যে এই খবর বেরিয়েছে বলে আমি ঠিক করেছি। ও আমার সাহস কত, স্পর্ধা দেখে আমি অবাক হয়ে গেলাম। ও ভোরবেলা আমার সাথে হোটেলে দেখা করতে এসে তোর নামে বলছে যে তুই কেন ওর বিরুদ্ধে খবর করেছিস, তোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, তুই আরও ওর বিরুদ্ধে খবর কর। এবং আমি চ্যালেঞ্জ নিয়ে তার 7 দিনের মধ্যে একটা খবর করি। সেটা হচ্ছে ওই পুলিশ অফিসার যখন মুর্শিদাবাদের এসপি ছিলেন তখন একটি ধর্ষণের ঘটনাতে উনি তদন্ত শুরু হওয়ার আগেই বলে দিয়েছিলেন এটা ধর্ষণ হয়নি। একটা পুলিশ অফিসার প্রেস কনফারেন্স করে ধর্ষণের ঘটনা তদন্ত শুরু আগে বলতে পারে না, এটা আদালতের নির্দেশ আছে। তার রাষ্ট্রপতি পদক পাওয়ার জন্য তিনি একবার তার নাম মনোনীত হয়েছিল, রাজ্য সরকার তার নাম মনোনীত করেছিল। তার যে এনওসি এবং আমাদের রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনাকে মানবাধিকার কমিশনের একটা এনওসি দরকার হয়। তা আমি একদিন মানবাধিকার কমিশনে গিয়েছি, তখন মানবাধিকার কমিশনের যিনি রেজিস্ট্রার ছিলেন সুজয় হালদার, উনি আমাকে বললেন যে এইবার তো অনেকগুলো আইপিএসের নাম এসছে, রাজা পাঠাচ্ছে, আমাদের কাছে আমার কোন কোন নাম এসেছে। তখন ওই নামটা উনি বলেন। আমি বললাম যে উনি কী করে পাচ্ছেন মানে কেন? আমি বললাম উনি যে ধর্ষণের ঘটনা কমেন্ট করেছিলেন সেটা তো সব কাগজে বেরিয়েছে। তাই নাকি? বললাম হ্যাঁ। বলে আমাকে ডকুমেন্ট দিন তো, আমি আমাদের কাগজ সহ সমস্ত কাগজ ওনাকে পাঠিয়েছি। তার 7 দিন পরে উনি আমাকে জানালেন যে আমরা এনওসি দিনই ওই অফিসার পাচ্ছেন না, রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন না। আমরা আবার বড় করে ওই খবরটা করে দিই। সেইটা আমার কাছে তখন চ্যালেঞ্জ ছিল যে ওই অফিসার আমার এডিটারের কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করেছে, আমি তার বিরুদ্ধে এমন খবর করবো ডকুমেন্ট দিয়ে যেন উনি আমাকে কিছু করতে না পারে। সেইটা করেছি। এটা হলো একটা উদাহরণ। একটা উদাহরণ হলো আমি এক অফিসারের কথা বললাম এর আগে ক্ষেত্রে, সেটা হচ্ছে ওই অফিসারের শীর্ষ পদে ছিলেন একটা সময় রাজ্য পুলিশে শীর্ষ পদে থাকা অফিসার। তাকে বুদ্ধদেব ভট্টাচার্য জঙ্গলমহলে মাওবাদী আন্দোলনের সময় প্রচুর তো হারমাত ক্যাম্প ওরা করেছিল, সিপিএম প্রচুর ক্যাম্প করেছিল মাওবাদীদের মোকাবিলা করার জন্য, সশস্ত্র বাহিনী রেখেছিল। বুদ্ধদেব যেহেতু বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বারবার অভিযোগ করছিলেন, তখন বুদ্ধদেব ভট্টাচার্য নির্দেশ দেন ওই পুলিশ অফিসারকে যে আপনি জঙ্গলমহলে কতগুলো হারমাত ক্যাম্প আছে ওই তালিকাটা আমাকে দিন, তো আমি ওই ক্যাম্পগুলোকে তোলানোর ব্যবস্থা করবো। বুদ্ধদেব ভট্টাচার্য ভালো ইন্টেনশন নিয়ে ওই কথাটা বলেছিলেন, তিনি চাইছিলেন মনে প্রাণে যে আমরা ওইখানে হারমাত ক্যাম্প থাকতে দেবো না। সেই অফিসার কি করেন, তিনি যে তালিকাটা তৈরি করে সোজা গিয়ে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে নেন তালিকাটা। বিরোধী নেত্রী বিকেলবেলা প্রেস কনফারেন্স করে বলছেন যে জঙ্গলমহলে 42টা হারমাত ক্যাম্প আছে বলে দিচ্ছেন। পরের দিন সকালে দেখা যাচ্ছে সেই পুলিশ অফিসার বুদ্ধবাবুকে দিয়ে সেই রিপোর্টটাই জমা দিচ্ছেন। তখন বুদ্ধদেববাবু তাকে বলেছিলেন যে আমি অলরেডি আগের দিন বিরোধী নেত্রীর প্রেস কনফারেন্স থেকে জানতে পেরেছি যে জঙ্গলমহলে 42টা হারমাত ক্যাম্প আছে। এইরকম পুলিশ করেছেন। এক পুলিশ অফিসার সিঙ্গুর আন্দোলনের সময় বিরোধী নেত্রীর সঙ্গে কী আচরণ করেছিলেন, তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন দেখা গেলো তিনি হচ্ছে অন্যতম ঘনিষ্ঠ হয়ে গেলেন। আরেকজন যেই অফিসারকে আমাদের এখানে মানে অজিত দোভালের সঙ্গে তুলনা করা হতো, একজন অফিসার, তিনি এখন বর্তমানে রাজনীতিতে যোগ দিয়েছেন, তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি দেখা গেল তিনি কি করেছেন, তিনি তো সারদার যে ফাইল যে করেছেন, যে পেন ড্রাইভ হয়েছে সেটা তো ইডির ডকুমেন্টে আছে, সেই ডকুমেন্টটা আমার কাছেও আছে, যেখানে ওদের একজন রোশন আরা, খুব যদি আমি নাম ভুল না বলি, একজন স্টাফ, তিনি বলছেন যে আমি বিধাননগর কমিশনারেটের কাছে পেন ড্রাইভ দিয়েছিলাম, ইডি স্টেটমেন্টে, লিখিত স্টেটমেন্টে তিনি দিয়েছেন। তাহলে বিধাননগর কমিশনার থেকে সেই পেন ড্রাইভ গেল কোথায়? এইগুলোর তো কোনো জবাব নেই। ফলে পুলিশ জানবেন, পুলিশ সবসময় কী করে, শাসক দলের কিছু নেতা বা নেত্রী তাদের ফল্টগুলো নিজেদের কাছে রেখে দিতে। এটা সিপিএম আমলেও হয়েছিল। সিপিএম আমলে তখন আমি অনেক জার্নালিজমে জুনিয়র, এক পুলিশ কর্তা ছিলেন, তখন শোনা যায় যে রশিদ খানও যে বোয়াজে যে ব্লাস্ট হয়েছিল সেই সময় নাকি একটা ডায়েরি পাওয়া গিয়েছিল, সেই ডায়েরিতে নাকি অনেক সিপিএম লিডারের নাম ছিল। আমি যদি বলছি এই কারণে যে ডায়েরিটা আমি দেখিনি কখনো, আমারও শোনা যে সেই ডায়েরিতে নাকি অনেক সিপিএম নেতার নাম ছিল, যে এই সিপিএম নেতাকে কত টাকা করে দেওয়া হবে। সেই ডায়েরিটা উনি দেখিয়ে উনি সারা জীবন ভালো ভালো পোস্টিং পেয়ে গেছে। এইটা পুলিশ করে, মানে পুলিশের এটা কাজের একটা পার্ট, ব্ল্যাকমেলিংয়ের একটা পার্ট, যে অলওয়েজ শাসক দলের নেত্রীদের কিছু লুফলস আমি সঙ্গে রাখবো, যেটা পরবর্তীকালে আমি ক্যাশ করে আমার প্রমোশন পাবো, আমি আমার পদোন্নতি করতে পারবো। এটা পুলিশের চলে, মানে পুলিশ এটা হয়। পুলিশ সততার একদম পরকাষ্ঠা তা তো না, তাদেরও
প্রমোশন পাওয়ার ইচ্ছে হয়, তাদেরও মাইনে বাড়ানোর ইচ্ছে হয়, তাদেরও ভালো থাকার ইচ্ছে হয়, সেই থেকে এই কাজগুলো তারা করে। কিন্তু আমার প্রশ্ন, উর্দি পরে এই কাজটা না করলেও হয়। অনেক অফিসার আছে আমি দেখেছি যে 100% সৎ, তারা কোনোদিন ওইরকম কাজ করেননি, ওইরকম কাজ তারা করার কথা ভাবেননি, এবং অন্য কেউ করে সেটাও তারা চাননি, কিন্তু তারা দেখা যাচ্ছে বিভিন্ন জামানায় তারা কিন্তু কোণঠাসা হয়ে গেছে। তাদের অনেক মানে ভালো তাদের থাকলেও, তাদের সম্ভাবনা থাকলেও তাদের কিন্তু ঠিকভাবে যে পোস্টিংগুলো দেওয়া হয়েছে এরকম দেওয়া হয়নি। এই প্রসঙ্গে একটা প্রশ্ন না করলে নয়। সম্প্রতি দুটো ঘটনা, যেটা বোধহয় যে দুটো ঘটনা সম্ভবত এবারের ভোটেও বিশাল এফেক্ট ফেলেছে। এক তিলোত্তমা কাণ্ড, আর দুই হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান কালিয়াচকের যে দাঙ্গা। এই দুই ক্ষেত্রেও তো পুলিশকে নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, ওটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? তখন পুলিশ তখন অবধি পুলিশ কিন্তু বুঝতে পারেনি তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে। দেখবেন তখনও পুলিশ কিন্তু দলে দাসের মতোই কাজ করেছে। এবং এই যে আরজি করের ঘটনা, কলকাতা পুলিশের তদন্ত ভুল করেছে এটা আমি বলবো না, মানে আমিও বিশ্বাস করি যে আরজি করের ঘটনা কলকাতা পুলিশ শুরুর দিকে, যে কারণ যে অফিসাররা করেছিল আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি, তারা দক্ষ অফিসার নয় এমন না। পুলিশ যে সন্দেহের জায়গাটা তৈরি করলো সেটা হচ্ছে পুলিশ অনেক তথ্য চেপে গেল, সেইগুলোর থেকেই লোকের মনে মানে প্রশ্ন আসা শুরু করে। যেমন ধরুন, যে ভিডিওগুলো সামনে এলো যে ওই দিন ঘটনাস্থলে, মানে যেটা আমরা প্লেস অফ অকারেন্স বলি পিও, সেইখানে প্রচুর বাইরের লোক ঢুকে গেছিলো, সেটা পরে ভিডিওতে নেই। পুলিশ প্রথম থেকে সেটা চেপে যাওয়ার চেষ্টা করলো। এমনকি পুলিশ যিনি সাসপেন্ড হয়ে আছেন ইন্দিরা মুখোপাধ্যায়, তিনি প্রেস কনফারেন্স করলে বললেন যে না, তিনি মিসগাইড করলেন মিডিয়াকে এবং সাধারণ মানুষকে। এই লোক, এই যেমন অভিক দত্ত, যার বিরুদ্ধে অভিক দে গতকাল যার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সে থ্রেড কালচারের সঙ্গে যুক্ত থাকার জন্য, তিনি ওইখানে ছিলেন, তাকে বলা না উনি নাকি ফরেন্সিক এক্সপার্ট একজন, তার ছবি এটা উনি নন। এই যে পুলিশের চেপে যাওয়ার চেষ্টা, এইটা আমি বললাম না, অডিও ভিজুয়ালের যুগে বা এই সোশ্যাল মিডিয়ার যুগে পুলিশের এই যে লোকের চোখে পট্টি পরিয়ে দেওয়া, সেটা পুলিশ সাকসেসফুল হলো না। এই জন্য পুলিশের বদনামটা হলো। পুলিশ যদি খুব আন্তরিকভাবে সমস্ত প্রমাণ নথি দেখিয়ে যদি এই জিনিসটাও যদি প্রথমেই সামনে এনে বলতো যে না এইরকম একটা ঘটনা হয়েছিল, যারা ঢুকিয়েছিল আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তদন্তটা এইভাবে ব্যাখ্যাটা পুলিশ যথাযথ দিতে পারি। পুলিশ চেয়েছে আমি যত সম্ভব ঘটনাটাকে এদিক ওদিক করে লোকের মন থেকে ভুলে দেওয়া, যে আমি একটা লোককে অ্যারেস্ট করে দিয়েছি তাতে হয়ে গেল। সেই জায়গাটাতে পুলিশ কিন্তু প্রধান অভিযুক্ত হয়ে গেল। এই যে সেটা হচ্ছে শাসক দলের চাপ। এবার নিজেদের কাজটা না করতে গিয়ে তারা শাসক দলের চাপে পড়ে যেটা করলো, তাতে একদম পুরোটা ওরা এক্সপোজ হয়ে গেল এবং বোঝা গেল যে পুলিশ কত সত্যি ঘটনা এখানে চাপা দেওয়ার চেষ্টা করেছে। বেশ, এই গোটা আলোচনার শেষে একটা ছোট্ট প্রশ্ন না করলে নয়। আপনারা দীর্ঘদিন সাংবাদিকতার বেশ অনেকগুলো পট পরিবর্তন দেখে এলেন। সরকার তো দুবার পাল্টালো, সাংবাদিকতার ধারায় প্রচুর পরিবর্তন এর মধ্যে এসে গেছে, সেই প্রিন্ট মিডিয়া থেকে আজকে ডিজিটাল মিডিয়া। এবং সম্ভবত যত সাংবাদিকতার ধারা উন্নত হচ্ছে, যত বেশি ডিজিটালাইজড হচ্ছে, কোথাও গিয়ে কিন্তু সরকারের মুখে প্রশ্ন আরও বাড়ছে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে একজন প্রবীণ সাংবাদিক হিসেবে, যারা আগামী সাংবাদিক, যারা সবে পা বাড়িয়েছেন, তাদের জন্য কি বলবেন? বলার কিছু নেই, খুব কঠিন। সাংবাদিকতাটা অতটা এখন আর সহজ নেই, যেটা বলে লাভ নেই। আমি ওইটাতে বিশ্বাস করি না যে এখন ভালো সাংবাদিক নেই, আমি সেই ওই ধ্যান ধরা বিশ্বাস করি। এখনও প্রচুর ভালো সাংবাদিক আছেন, তারা চেষ্টা করে, তারা কাজ করে এবং ভালো ভালো খবরও করে। কিন্তু এখন না, আমরা যেমন কি সুবিধার একটা ছিল আমাদের সময়, আমরা সাংবাদিকদের সঙ্গে, যেটা সিপিএম জমানার জন্য সম্ভবত সুবিধা হয়েছিল, যে ওরা অতটা কড়াকড়ি করতে হতো না। আমরা কি আড্ডা দিতে পারতাম, আমাদের লালবাজারে অবারিত দাঁত ছিল, আমরা গল্প করতাম। বহু জিনিস হয়েছে যে আমরা জেনেছি যে আমরা পরে একটা ভালো খবর পাবো বলে আমরা আগের খবরটা করিনি, যে না এই খবরটা কোনো আর একটা ভালো খবর হচ্ছে, ওই খবরটা আমি পাবো, ওইটা আমি করবো। এখনকার দিনে তো এন্ট্রিগুলোই বন্ধ হয়ে গেছে। এবং এটা কিন্তু সিপিএম জমানার শেষ দিক থেকে খানিকটা শুরু হয়েছিল, তৃণমূল এসে ওইটাকে একদম প্রবলভাবে প্রায় সেন্সারের মতো করে দিল, যে লালবাজারে ঢোকা বারণ হয়ে গেল, আমাদের ভবানী ভবনে ঢোকা বারণ করে দেওয়া হলো। ওই যে পুলিশের সঙ্গে যে লিয়াজ, ওটা পুলিশও সাংবাদিকের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, তার একটা সুফল হচ্ছে সাংবাদিকরা এমন বহু তথ্য পায় যেটা পুলিশের কাছে সেই তথ্যটা পুলিশের পক্ষে পাওয়াই সম্ভব না। তারা কিন্তু সেই তথ্যটা গিয়ে দিতে পারতো পুলিশ অফিসারকে, যে এই লোকটা বা এই জায়গাটা কিন্তু এই জায়গাটা দেখতে পাইনি, এটা কোনো। এখন কি হলো, পুলিশ নিজেরাই সাংবাদিকদের সঙ্গে একটা শত্রুতা তৈরি করলো। তারা নানা রকমভাবে ফেসবুকে সাংবাদিকদের সঙ্গে কাউন্টার করা শুরু করলো, নানা রকমভাবে মানে একটা মানে মিসলিডিং ইনফরমেশন দিয়ে সাংবাদিকদের মেলাইন করা শুরু করলো। তারা মনে করলো এই কাউন্টারটা করলেই হবে, যেইটার ফল হলো কিন্তু আপনার আরজি করের ক্ষেত্রে ও পুলিশ সাংবাদিকদের কাউন্টার করতে গিয়ে পুলিশ নিজেরাই এমন প্যাচে পড়লো যে নিজেরা সেই প্যাচ থেকে আর এখনও মানে একটা সরকার বদলে গেল ওই পুলিশের ওই বোকামির জন্য। ফলে
সেই এন্ট্রিটা পাওয়া যেমন মানে কঠিন, সেরকমভাবে আমি বলবো এখনকার দিনে না শুধুমাত্র সোর্স নির্ভর সাংবাদিকতা আর হবে না। আমরা আমাদের শেখানো হয়েছিল স্কুল বলুন ইউনিভার্সিটি বলুন যে সোর্স তৈরি করতে হবে। এখন কিন্তু নিজের মাথাটা দিয়ে যদি না খাটানো যায় তাহলে কিন্তু সাংবাদিকতা হবে না। তার কারণ এখন পুলিশ অফিসারদের কাছে ওই অ্যাক্সেস পাওয়া যায় না, কঠিন। কিন্তু আমার ধারণা এরা অনেক দক্ষ, এখনকার দিনের যারা জেনারেশন কাজ করছে নতুন, তারা অনেক দক্ষ, তারা এগুলো সবগুলোই জানে এবং সেগুলোই তারা অতিক্রম করে তারা ভালো ভালো খবর করতে পারবে। আরও বেশি ইনভেস্টিগেটিভ জার্নালিজম তারা করবে, যাতে আমরা দেখেও খুশি হয়ে যে হ্যাঁ অনেকদিন পরে একটা ভালো খবর দেখতে পেয়েছি। আর অনেক ধন্যবাদ স্যার। যদিও যাদের কাছ থেকে আমরা কাজ শিখি, যাদের কাজ দেখে আমরা ইন্সপায়ার্ড হই, তাদেরকে মনে হয় ধন্যবাদ দিয়ে ছোটো করা যায় না, তাও এটা ফর্মালিটি। কিন্তু আর দর্শকদের জন্য শেষে যেটা বলবো, এত অসাধারণ একটা আলোচনার পরে মনে হয় খুব একটা উপসংহার দেওয়া মানায় না, কিন্তু আলোচনার সারমর্মটা কোথাও গিয়ে কিন্তু আপনাদের জন্য ভীষণ জরুরি। এই যে আমাদের যেটা দেখানো হচ্ছে, আমাদের চারপাশে যে প্রোপাগান্ডামূলক বিষয়াশয় চলছে, কোথাও গিয়ে কিন্তু এবার আমাদেরও যথেষ্ট পরিমাণে সচেতন হওয়া দরকার। প্রোপাগান্ডা আর ইনফরমেশন দুটোর পার্থক্য করে নেওয়ার দায়িত্ব বোধহয় এবার আমাদেরও। কারণ আমাদের সামনে যেমন একটা মিসলিডেড ইনফরমেশন থাকছে, তেমন সত্যিকারের ঘটনাটাও থাকছে। বেছে নেওয়ার দায়টা কিন্তু কোথাও গিয়ে আমাদেরও। শেষে এটুকুই বলবো, খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন গ্রে জোন। নমস্কার।